হ্যালো, গুড মর্নিং টু অল। আজকে আবার কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে ব্যাক। দুদিন হিস্ট্রি ছিল মাঝখানে, তিনটে মডার্ন হিস্ট্রি, মডার্ন, অ্যানসিয়েন্ট অ্যান্ড মিডাইভাল, তিনটেই কমপ্লিট করা হয়েছে কিছু কিছু কোশ্চেন অ্যাকর্ডিং টু আওয়ার এক্সাম প্যাটার্ন। তো টুডে আজকে ব্যাক টু কারেন্ট অ্যাফেয়ার্স। অনেক দিন ধরে কারেন্ট অ্যাফেয়ার্স করা হচ্ছে না, তো পুরোটাই কোশ্চেন ওরিয়েন্টেডই কারেন্ট অ্যাফেয়ার্স করে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এই কালারটা তার মানে চেঞ্জ করতে হবে। এই পিপিটিটা তো আগে তো এই পিপিটিটাই দেওয়া হয়েছিল, মাঝখানে সাদা হয়ে যাচ্ছে না? ইয়েলো দিলে ভালো ফুটতো। চলো স্টার্ট করা যাক আজকের মতো ক্লাস। স্টার্ট নাও। ফার্স্ট কোশ্চেন, কনসিডার দ্য ফলোইং স্টেটমেন্টস। কাসাভা অলসো নোন অ্যাজ ইয়োকা অর ম্যানাইক বা মোনাইক, যেটাকে আমরা বলে থাকি। কাসাভা এক ধরনের উডেন শার্প ফ্রুটস, যেটা নিচেরটা মাটির অংশে থাকে, দেখতে অনেকটা আমাদের এখানকার যেটা আমরা বলে থাকি মিষ্টি আলু বা রাঙা আলু, সুইট পটেটো, সেরকম টাইপেরই দেখতে। সামহাও এটা হচ্ছে উডেন, মানে ওপরটা পুরোপুরি উডেন কাস্টের মতো, মানে দেখে কাঠের একটা ইয়ে থাকে। সো নেক্সট পয়েন্টগুলো দিয়ে দিচ্ছেন। কাসাভা ইজ আ রুট ভেজিটেবল দ্যাট ইজ অরিজিন ইন সাউথ আমেরিকা। ওয়ার? না, সাউথ আমেরিকা। Number 2, Portuguese explorers introduced cassava to Africa during the 16th and 18th century through their trade with the African coast. আচ্ছা, এই কোশ্চেনটা দেওয়ার এই রিজন, কারণটা হচ্ছে এইরকম কিছু কোশ্চেন থাকে যে নতুনত্ব কিছু ফ্রুটস হোক, প্ল্যান্টস হোক বা অ্যানিমেল স্পিসিস, এইরকম কোশ্চেন ইউপিএসসি জিজ্ঞাসা করে থাকে আর দিয়েও থাকে ইউপিএসসিতে, যে কোন এরিয়াতে হয়েছে, কোন লোকেশনে, বা ওই লোকেশনের ওয়েদার কিরকম থাকে, সেম তাই জন্যই কোশ্চেনটা আমি চুজ করে রেখে দিয়েছি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অপশন 1। Portuguese explorers introduced cassava Africa during the 16th and 18th century through their trade with the African coast. এটা রং, এটা এক্সপ্লেনেশনে দেওয়া রয়েছে। নাম্বার এ, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। Cassava is the known as yucca. হ্যাঁ, অপশন এ 1 is the right answer. Explain কি দিচ্ছে? A recent study has shown that the indigenous farming and culture tradition have been vital to the survival cassava crop. রিসেন্টলি যে একটা স্টাডি করা হয়েছে, প্রত্যেক দিনই কিছু না কিছু স্টাডি থেকে থাকে, সমস্ত যে যারা এগ্রিকালচার বা ফাউন্ডিং এই ডিপার্টমেন্টগুলোতে রিসার্চ অ্যান্ড এনভায়রনমেন্টের জন্য, ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চে থাকে, তারা এরকম স্টাডি করেছে যে ইন্ডিজিনিয়াস ফার্মিং, দেশীয় যে আমাদের ফার্মিংগুলো হয়, দেশীয় যে কৃষি ব্যবস্থা, তাদের যে ট্র্যাডিশন, সেটারই একটা ভাইটাল রোল। এবং সার্ভাইভাল দ্য কাসাভা ক্রপ, তারা কি না কাসাভা ক্রপকে সার্ভাইভ করছে আফ্রিকান কোস্টেরই। ফুড ফর অ্যাবাউট 1 বিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড। কি ফাইন্ডিং দ্য স্টাডি, মেইন রিজন এটাই। কি ফাইন্ডিং, কেন, এটার কি এমন ইম্পর্টেন্স আছে কাসাভা ক্রপ 1 বিলিয়ন পিপল ওয়ার্ল্ড ওয়াইড, যেটা পুরো গ্লোবালি বিশ্বে। A study for researchers from the University of Warwick, আমি কিন্তু এর আগেও বলেছি যে কিছু কিছু ক্ষেত্রে ইউপিএসসি এরকম কোশ্চেন দিয়ে থাকে, যেটা কোথা থেকে বা কারা এই পাবলিশগুলো করে থাকে। নর্মালি যেগুলো হাঙ্গার ইন্ডেক্স বা আনএমপ্লয়মেন্ট ইন্ডেক্সগুলো, যে র্যাঙ্কগুলো বার করে না একটা স্টেটের, সেই কোন স্টেটে কত র্যাঙ্ক করেছে, কে এগুলো অর্গানাইজ করছে, কারা পাবলিশ করছে, কোন ম্যাগাজিন দ্বারা পাবলিশ হচ্ছে, সেগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট থেকে কোশ্চেন দেয়। আমাদের সময় দিয়েছিল একবার এরকম হাঙ্গার ইন্ডেক্সের উপর একটা কোশ্চেন, এবার হাঙ্গার ইন্ডেক্সের র্যাঙ্ক কত সেটা দেয় না, র্যাঙ্কটা কমন অ্যান্সার। তারা দিয়েছিল যে হাঙ্গার ইন্ডেক্সটা কে পাবলিশ করেছিল, সেটা ছিল জার্মানির একটা ম্যাগাজিন। The Smithsonian Institution and Embrapa Brazilian Agriculture Research, এটা কোথাকার রিসার্চ না, ব্রাজিলিয়ান এগ্রিকালচার রিসার্চ। Brazilian Agriculture Research, Smithsonian Institution and Embrapa Brazilian Agriculture Research analyzed the genomes of more than 500 modern herbium and archaeological cassava plants are found species to the extraordinarily diverse in the
Clonal crop. Indigenous Brazilian farmers assume that local cultural practice and tradition have been responsible for creating and maintaining the varied cassava gene pool. কারা এটা মেইনলি করে থাকে, কিভাবে করে থাকে সেটা দিয়ে দিচ্ছে যে ব্রাজিলিয়ান ফার্মার যারা থাকে, দেশীয় ব্রাজিলিয়ান ফার্মার, তারা সেইভাবে, যেমন আমাদের এখানকার দেশীয় ফার্মাররা তাদের নিজেদের পদ্ধতিতে নানা রকম শাকসবজি থেকে শুরু করে সমস্ত কিছু করে থাকে। তো সেম থিংস ব্রাজিলিয়ান ফার্মাররা তারা এখানে ক্রিয়েটিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং করে থাকে। আরেকটা, the study concludes that there had been distribution of this resilient and diverse crop. The study shows importance of small scale indigenous farming to global food security. এই দুটো পয়েন্ট আমাদের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণটা হচ্ছে এক তো রিসেন্ট যেটা কি দিচ্ছে, conclude that there have been exchange and trade citing cuttings different cassava varieties resulting in regional distribution of the resilient and diverse crop. মানে যে রকম আমাদের যে প্রত্যেকটা দেশের কিছু কিছু মেন খাদ্য থেকে থাকে, সেরকম খাদ্যের মধ্যে এই এটার একটা লিস্ট হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইডের, সমস্ত বিশ্বের এখন এই ফ্রুটের একটা মার্কেট হতে পারে। আরেকটা দিচ্ছে যে দিস স্টাডি শোজ দ্য ইম্পর্টেন্স স্মল স্কেল ইন্ডিজিনিয়াস ফার্মিং, যারা ছোটখাটো ফার্মিং করে থাকে তাদের জন্য এই ফুডটার একটা আলাদাই ইম্প্যাক্ট রয়েছে, বা এই ক্রপটার একটা আলাদাই ইম্প্যাক্ট রয়েছে। 1 মিনিট। আচ্ছা, এইখানে কোশ্চেনটা, আরেকটা কোশ্চেন যেটা হয়, এই যে দিয়ে দেবে ক্লোনাল ক্রপ বা ক্লোনাল ক্রপের মানেটা কি? ক্লোনাল ক্রপের মানেটা কি? যেটার মানে হচ্ছে বীজের পরিবর্তে কোনো একটা বীজ থেকে না হয় কোনো একটা, যেমন আমাদের এখানে যখন বলা হয় যে পাথরকুচি গাছ বা এরকম যে গাছগুলো হয়, যেটা মূল থেকে না হয় কোনো একটা পাতা বা কোনো একটা গাছের কাণ্ড যদি আমরা বুনে রেখে দিই বা পুঁতে রেখে দিই, সেখান থেকে গাছটা বড় হয়। ক্লোনাল ক্রপ মানে হচ্ছে সেইটাই যেটা বীজ থেকে হয় না, কোনো রকম কোনো গাছের কাণ্ড থেকে হোক বা গাছের পার্শ্ববর্তী কিছু অংশ থেকে, সেখান থেকে এই বীজের উদ্ভিদ বিস্তার করতে পারে এবং তার বিভিন্ন অংশ থেকে এটা উৎপাদন করতে পারে। এইটাকে বলা হচ্ছে ক্লোনাল ক্রপ। তো কাসাবা যে ক্রপটা আছে, সেই ক্রপটা কোন ক্যাটাগরি বা কিসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে ক্লোনাল ক্রপ। 3টে পয়েন্ট দিয়ে দেবে যে কাসাবা ক্রপ কারা এটা ফাইন্ড আউট করেছিল, না ইন্ডিজিনিয়াস ফার্মিং, সেখান থেকে এসছে সাউথ আফ্রিকান কোস্ট। ওকে, নেক্সট আরেকটা কি দিতে পারে, ক্লোনাল ক্রপ, এই ওয়ার্ডটাই দিয়ে দেবে ক্লোনাল ক্রপ। ক্লোনাল ক্রপের মানেটা হচ্ছে যেটা বীজ থেকে না হয়, আমরা সবসময় জানি বীজ থেকে উদ্ভিদ হয়, সে বীজ থেকে না হয় কিছু কিছু উদ্ভিদ যেগুলো আমরা জানি যে গাছের পাতা হোক, গাছের কাণ্ড থেকে বৃদ্ধি করতে পারে, সেটাকে বলা হয় ক্লোনাল ক্রপ। আরেকটা দিতে পারে যে এটার কি ওয়ার্ল্ড ওয়াইড বা এটার ওপর অর্থনৈতিক কি ইম্প্যাক্ট থাকতে পারে। 3টে এরকম পয়েন্ট দিয়ে দেয়, তো 3টে পয়েন্টই রাইট হবে। এটা অর্থনৈতিক ইম্প্যাক্টও আছে, কারণ যেহেতু এটা ফাইবার আছে, ফাইবার কস্টের ফুডের মধ্যে পড়ছে, তো স্বাভাবিকভাবেই আজকালকার দিনে আমাদের হেলথ কনসাস যারা থাকে তারা ফাইবার বেশি পরিমাণ খাদ্যের তাদের ডায়েটে ইনক্লুড করে থাকে। তো এইখানে রিজিওনাল ডিস্ট্রিবিউশন ছাড়াও এটা ডাইভার্স অফ ক্রপ মানে ওয়ার্ল্ড ওয়াইড এর একটা পার্টিসিপেট করতে পারে, অ্যান্ড এটার থেকে একটা স্মল ইন্ডিজিনিয়াস ফার্মিং গ্লোবাল ফুড সিকিউরিটি একটা পার্ট হতে পারে। নেক্সট কি দিচ্ছে, কাসাবা ক্রপ কি? কাসাবা ক্রপ কি দিয়ে দিচ্ছে, রুট ভেজিটেবল দ্যাট হ্যাজ অরিজিন ইন সাউথ আমেরিকা, তার মানে আফ্রিকা না, অরিজিন ইন সাউথ আমেরিকা। Portuguese explorers introduced cassava to Africa during the 16th and 17th century through the trade with the African coast. ওখানে ছিল 16th to 18th century. It is a carbohydrate rich starchy tropical woody shrub. দিয়ে দিয়েছে কার্বোহাইড্রেট রিচ, কি না, কার্বোহাইড্রেট রিচ ট্রপিক্যাল উডি shrub। তারপরটা কি দিচ্ছে, বিটার অ্যান্ড সুইট টু জেনারেল টাইপস অফ কাসাবা। কি কি টাইপের হয়ে থাকে, একটা তেতেও হয় আর একটা মিষ্টিও হয়ে থাকে। আচ্ছা, খাবারের মধ্যে কি রয়েছে, খাবারের ইট ইজ কার্বোহাইড্রেট রিচ স্ট্যাচি ট্রপিক্যাল উডি shrub. More commonly, bitter and sweet are the two general types of cassava. The sweet type is more commonly grown because it's the greater yields. Sweet typeটা হচ্ছে বেশি করা হয়, উৎপাদিত করা হয়। তারপর এটা কি দিচ্ছে, bitter and sweet grown because the greater yields. The cassava
plant is the perennial, plant is the perennial and under the cultivation it grows with a height about 2.4 meter. কাল্টিভেশন পেরিনেনিয়াল, আন্ডার কাল্টিভেশন, তারপরে হাইট কত না 2 থেকে 4 মিটার তার হাইট হয়। গাছটার হাইট কত হয় না 2 থেকে 4 মিটার। রুটস, কাসাবা রুটস আর টিউবেরিয়াস লং ট্যাপার্ড, এই একটা পয়েন্ট দিয়ে দেবে। কাসাবা রুটস আর টিউবেরিয়াস লং অ্যান্ড ট্যাপার্ড, ওকে, with homogeneous flesh encased in detachable rind about 1 millimeter thick which is rough and brown on the outside. এটা কি দিচ্ছে? homogeneous flesh encased in detachable rind। তার পাশে দিচ্ছে about 1 millimeter thick, এবং তার সাথে সাথে যে ঘন যেরকম হয়ে থাকে কত না 1 মিলিমিটার, এইরকম নাম্বার দিয়ে কিন্তু দিয়ে দেয়। কারণ অল টাইম আমাদের মনে হয়ে থাকে যে নাম্বার গুলো সবসময় রাইট হয় না, তো তাই জন্য এইখানে কনফিউশন ক্রিয়েট করার জন্য এরকম 1 মিলিমিটার বা 2 মিলিমিটার একটা দিয়ে দিল অ্যাবাউট 2 মিলিমিটার ঠিক। তখন তো আমাদের অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম তখন তো আমরা ওটাই ভেবে দেখি না এটাই রাইট হচ্ছে। তো এই যে নাম্বারগুলো থাকে সেগুলো খুব মানে ক্রুশিয়াল একটা যে ঠিক করে পড়া দরকার। হুইচ ইজ রাফ ব্রাউন অন দ্য আউটসাইড, বাইরেটা কেমন দেখতে? রাফ, মানে খুবই শক্ত। যেমন অনেকটা, আমি কালকেই যখন নিউজগুলো দেখছিলাম তখন আমি এটা সার্চ করলাম, দেখে দূর থেকে দেখে মনে হবে যে অ্যাভোকাডো যেমন হয়ে থাকে না, অ্যাভোকাডোর যে ওপরটা সেরকম দেখতে, কিন্তু ভেতরটা আবার কাটলে পুরো, যেটা ছবিতে দেখলাম ভেতরটা আবার পুরো সফট, যেটা ছবিতে দেখালো। ওপরটা দেখে মনে হচ্ছে অ্যাভোকাডো যেমন ভেতরটা সবুজ রঙের, এটার ভেতরটা আবার সাদা। কিন্তু প্রথমে আমি এটাকে জুম না করে যখন দেখে মনে হলো এটা দেখতে পুরোপুরি মানে সুইট পটেটোর মতো, কিন্তু খুব ভালো করে দেখে মনে হলো না অনেকটা সুইট পটেটোর মতো না। আবার যারা একদম দূর থেকে দেখে মনে হচ্ছে যে আগেকার দিনে সেই পিঠে ইয়ে করার জন্য ইউজ করা হতো না এক ধরনের, যখন যেটাকে আমরা কি বলি, আমরা এখন যেটাকে লোফা বলে থাকি, ওরকমই বাড়িতে মা কাকিমারা সব ইউজ করে থাকে, সেরকম দেখতে। কাছ থেকে আরেকটু কাছ থেকে দেখে মনে হচ্ছে সুইট পটেটো, এরকম 3 রকম ধাপে গিয়ে দেখেছি। লাস্টে গিয়ে মনে হচ্ছে না এটা পুরোটাই আলাদা। ওপরটা অনেকটা অ্যাভোকাডোর যে রাফ যে স্কিনটা থাকে সেরকম দেখতে, কিন্তু ভেতরটা হচ্ছে খুব ব্রাউন কালারের, ভেতরটা হচ্ছে আবার হোয়াইট কালারের, ভেতরটা কিন্তু সফটের মধ্যে। নেক্সট, consider the following question. Mauritius President Dharamveer Gokul honored Prime Minister Narendra Modi, the country's highest honor, the Grand Commander of the Order of the Star, the key and the Indian Ocean in the capital Port Louis. আচ্ছা, কিছু কিছু ওয়ার্ড থাকে যেগুলো ইংলিশে মনে রাখার সুবিধা হয়, তাই জন্য আমি বারবার করে ইংরেজিতেই বলছি। বাংলাটার থেকেও ওই কথাগুলো আমরা ইংরেজিতেই বেশি পরিচিত থেকে থাকি। তাই জন্য ইন কেস যখন আমরা এক্সাম দিতে যাই, বিশেষ করে প্রত্যেকটা খাতাতেই ইয়ে থাকে, যারা স্টেটে দাও তাদের তো বেঙ্গলি ইংলিশ দুটো অপশন থাকে, ইউপিএসসি তে হিন্দি আর ইংলিশ থাকে। হিন্দি বোঝাটা যাদের বুঝতে সুবিধা তাদের তো ভালো, যাদের ইংরেজিতেই তখন আমাদেরকে পড়তে হয়, তো ইংরেজি মিনিংটা এখন থেকে ফ্যামিলিয়ার হওয়াটা শুরু করা বেটার, কারণ না হলে পরীক্ষার সময় গিয়ে তো এইটা বাংলা বুঝতে পারছি না কি হবে। তো এখন থেকে এই ওয়ার্ডগুলোর সাথে ফ্যামিলিয়ার হতে থাকো, কারণ কিছু কিছু টপিক্যাল টার্ম থেকে শুরু করে ওয়ার্ড টার্ম থেকে সেগুলো কিন্তু ইংলিশেই দিয়ে থাকে। তো তাই জন্যই মিনিং আমি সেইভাবেই বলি, যেটা আমার মনে হয়ে থাকে যে এই টার্মগুলো পরীক্ষাতে সেইভাবেই আসবে। মরিশাস প্রেসিডেন্ট বললাম এটা, দিস ইজ দ্য 19th international honor received by the PM Modi. The Prime Minister Narendra Modi becomes the first Indian received to Mauritius highest civilian order, the Grand Commander of the Order of the Star and the Key of the Indian Ocean. এটা কিন্তু কেউ ভুল করো না, আমি প্রথমবার একজনকে জিজ্ঞাসা করেছিলাম, সে কিন্তু বলেছিল কি করে হয়। মরিশাস কিন্তু আমাদের সাথে যার ইন্ডিয়ার সাথে যার প্রবলেম হয়েছে, মানে পুরোপুরি ট্যুরিজমটাকে ইয়ে হয়েছে, সেটা কিন্তু মালদ্বীপস। ওকে, মালদ্বীপসের সাথে কিন্তু ইন্ডিয়ার অ্যাজ আ প্রমোট টু লাক্ষাদ্বীপ, তোমার মালদ্বীপসের যে আই থিঙ্ক ইকোনমি ডিপার্টমেন্টেরই কেউ একজন ইন্ডিয়ার সি বিচে যে মজাক উড়ানো যেটা বলে থাকি আমরা, সেটা উড়িয়েছিল। তো সেটা থেকেই যে তারপরে ইন্ডিয়া প্রমোট ইন লাক্ষাদ্বীপ, নরেন্দ্র মোদীর আমরা যেটা দেখেছিলাম পুরো মেমসে, মানে সব থেকে হাইয়েস্ট মনে হয় ফ্লাইট বুক হয়েছিল। তো সেটার সাথে কিন্তু মরিশাস আর মালদ্বীপ দুটো নাম কিন্তু এম দিয়ে, পরীক্ষার সময় আমাদের এই রকম লিটল মিস্টেকগুলো হয়ে থাকে বাই অ্যাজ অ্যান ওভার কনফিডেন্স, কারণ ওভার কনফিডেন্স না এইসব মিস্টেকগুলো হয়ে থাকে না।
অনেক ক্ষেত্রে হয়ে থাকে, এটা অনেকে বলবে যে ভুল বকছে, কিন্তু না, অনেক ক্ষেত্রে হয়ে থাকে, সেই জন্যই বলা। হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ অ্যাবাভ ইজ কারেক্ট? অপশন বি, 1 and 3, 1 and 3 ইজ দ্য কারেক্ট। তাহলে এক্সপ্লেনটা দেখে নেওয়া যাক। নেক্সট, Mauritius President Dharamveer Gokhale honored Prime Minister Narendra Modi with the country's highest honor, the Grand Commander of the Order of the Star Key, Indian Ocean, the capital of Port Louis। কোন কিসের ক্যাপিটাল? ক্যাপিটাল হচ্ছে নাম কি? পোর্ট লুইস। না কি অনার দিয়েছে? হাইয়েস্ট অনার, তাদের যে সিভিলিয়ান হাইয়েস্ট অনার, আমাদের যেমন ভারতরত্ন, সেরকম তাদের যে সিভিলিয়ান হাইয়েস্ট অনার, সেই অনারটাকে দেওয়া হয়েছে নরেন্দ্র মোদীকে। দিস ইজ দ্য 21st ইন্টারন্যাশনাল। আচ্ছা, সব থেকে বেশি মরিশাসের সাথে আমাদের কি কি ইয়ে করা হয়? মরিশাসের সাথে যে আমাদের চায়না বলছি, মরিশাসের সাথে আমাদের কি রিলেশন? স্ট্র্যাটেজিক রিলেশন। কিন্তু অ্যাজ অ্যাকর্ডিং টু ইউপিএসসি এন্ড আইআর, যদি আমি দেখি তাহলে কিন্তু কোশ্চেনটা এইভাবে দেবে, ইন দ্য মরিশাস country, with the Mauritius countries, which type of relationship India had Mauritius? This called strategic partnership। মানে দুই পক্ষের মধ্যে নানা রকম জিনিস, অ্যাজ অ্যান ইকোনমি হতে পারে, ট্যুরিজম হতে পারে, হেলথ হতে পারে, সমস্ত কিছুর থেকে একটা যে এগ্রিমেন্ট করে তাদের মধ্যে, এবং একটা লং টার্মের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ, মানে কিন্তু সেটার মধ্যে হচ্ছে লং টার্ম, শুধু 1 বছর কিংবা 2 বছর নয়, হয়তো 4 বছর কিংবা 7 বছর, 10 বছরের একটা টার্ম থাকছে। সেই টার্মের মধ্যে দুটো কান্ট্রির মধ্যে যে পার্টনারশিপটা হচ্ছে, এবং সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, শুধু একটা মাত্রই নয়। বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট যেটা আমরা বলে থাকি, বাইলেটারাল ট্রেড এগ্রিমেন্ট মানে দুটো কান্ট্রির মধ্যেই শুধুমাত্র ট্রেড নিয়েই হচ্ছে, সেখানে অন্য কোনো ডিপার্টমেন্ট কিন্তু ঢুকবে না। বাট ইন স্ট্র্যাটেজিক কেস সেটা কিন্তু হচ্ছে সমস্ত ডিপার্টমেন্টই হতে পারে। লাইক দ্যাট, মরিশাস রিসার্চ ডেভেলপমেন্টের সাথে ইন্ডিয়ার ডেভেলপমেন্ট, রিসার্চ ডেভেলপমেন্টের কোনো বাইলেটারাল এগ্রিমেন্ট হলো। অ্যান্ড নেক্সট থিংস, টুরিস্ট সেক্টর, সেটাও হতে পারে। ইন কেস অফ এডুকেশন, কারণ প্রচুর লোক এডুকেশনের জন্য গিয়েও থাকে, জব ফেসিলিটি, তো সমস্ত কিছুর জন্য এখানে কিন্তু স্ট্র্যাটেজিক পার্টনারশিপের মধ্যে চলে আসবে সেটা। এখানে কি দিচ্ছে? দ্য 21st ইন্টারন্যাশনাল অনার রিসিভড বাই পিএম মোদি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি বিকামস দ্য ইন্ডিয়ান রিসিভ মরিশাস হাইয়েস্ট সিভিলিয়ান অনার, দ্য গ্র্যান্ড কমান্ডার, দ্য অর্ডার স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান। The announcement was made by the Mauritius Prime Minister Naveen Chandra Ramgoolam, that recognized the Modi's contribution to strengthening the India-Mauritius relation. ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটা দেওয়া যায় যে আফটার কোভিড, বিফোর কোভিড there was a strategic relation, but in it's not a impactable, না ততটাও ইম্প্যাক্ট ছিল না আফটার কোভিড, কারণ যে পরিমাণ ভ্যাকসিন ইন্ডিয়া প্রত্যেকটা কান্ট্রিতে পাঠিয়েছে, তো তারপর থেকে বিশেষ করে আফ্রিকান কান্ট্রি, ইন্ডিয়ান ওশিয়ানের যে আইসল্যান্ড থেকে শুরু করে ইন্ডিয়ান ওশিয়ান রিলেটেড যে ছোট ছোট কান্ট্রিগুলো রয়েছে, সেই সব কান্ট্রিগুলোর সাথে ইন্ডিয়ার একটা আলাদাই রিলেশন আছে। এটার পজিটিভ দিক দেখতে গেলে কিছুটা হলেও চায়না একটু হলেও চাপে থাকবে, কারণ যেহেতু বিপদের সময় এটা আমাদের অ্যাকর্ডিং টু আওয়ার ফরেন সার্ভিস, অ্যাকর্ডিং টু যদি আমি ফরেন লয়ে একটু বেশি ভেতরে যাই, তো সেখানে একটা ইয়ে থাকেই যে যারা বিপদ, শুধু তারা ফরেন সার্ভিস বলে নয়, ফরেন লই বলে নয়, আমাদের নিজেদের পার্সোনাল লাইফে আমরা মনে করি কেউ যদি বিপদের সময় আমার পাশে হেল্প করে থাকে, তাকে আমাদের মনে রাখা উচিত। তো সেম থিংস, যেহেতু চায়না বলছি, যেহেতু ইন্ডিয়া তখন হেল্প করেছে শ্রীলঙ্কা থেকে শুরু করে বলো, মরিশাস থেকে, আফ্রিকান কান্ট্রিজ থেকে শুরু করে বলো, অনেক জায়গাতে যে ভ্যাকসিনগুলো পাঠানো হয়েছে, তো তার জন্য তারা কিছুটা হলেও ইন্ডিয়ার প্রতি কৃতজ্ঞ। আর দ্যাটস ওয়াই দে আর সাইন প্যাক্ট, তাদের জন্য ইন্ডিয়ার সাথে যে সাইনগুলো করা হয়ে থাকে, ইটস আ গ্রেট ইম্প্যাক্ট টু ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড অলসো ইন আওয়ার ওয়ার্ল্ড। আর অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ট্রেড এগ্রিমেন্ট, ইন্ডিয়া সব থেকে বেশি ট্রেড এগ্রিমেন্ট করা হয়েছিল সেই টাইমগুলোতে। নেক্সট, তারপরে কি দিচ্ছে? গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অ্যান্ড কি অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ানটা কি? এটা কি, কিসের ফর্ম? এটা কেন এই ফর্মটা আসছে? ইট ওয়াজ ফাউন্ডেড ইন 1992, ডেকোরেট পিপল হু হ্যাভ মেড আ কন্ট্রিবিউশন সোশ্যাল প্রোগ্রেস ইন দ্য নেশনস অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান। আগের দিন না, অনেকদিন আগে আমরা পড়ছিলাম না ইন্ডিয়ান ওশিয়ানে যে ইন্ডিয়ান যে ইয়ে করেছে, একটা প্রজেক্ট শুরু করেছে, তোমার হচ্ছে ইন্ডিয়ান ওশিয়ানের তলায় গিয়ে যে ওয়েস্ট টু এনার্জি না,
ইন্ডিয়ান ওশিয়ানের থার্মাল এনার্জির উপরে যে একটা প্রজেক্ট শুরু করা হয়েছে, তো সেই প্রজেক্ট যে ইন্ডিয়ান ওশিয়ান যাতে সুরক্ষিত থাকে, আলোচনা করেছিলাম, আমি টপিকটা ঠিক মনে করতে পারছি না, সেই টপিকটির কথা এখানে বলা হচ্ছে। ইট ওয়াজ ফাউন্ডেড যে কন্ট্রিবিউশন অফ সোশ্যাল প্রগ্রেস অফ দ্য নেশন অফ দ্য ইন্ডিয়ান ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান সংলগ্ন যে অঞ্চলগুলো রয়েছে সেই অঞ্চলগুলো যে সোশ্যাল প্রগ্রেস হয় এবং তার সাথে যে ইন্ডিয়ান ওশিয়ানের যে একটা ইম্প্যাক্টেবল, যে আমাদের এনভায়রনমেন্টের উপর যে একটা ইম্প্যাক্ট থেকে থাকে, সেটার উপর গুরুত্ব রেখে কতখানি ইনভেস্ট করা উচিত, প্রত্যেকটা কান্ট্রির কতখানি কন্ট্রিবিউশন থাকা উচিত, সমস্ত কিছুর জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। Since the Mauritius became a republic in 1992, only 5 foreign dignitaries have received that title, including the Nelson Mandela, who received in 1998. 1998 কে পেয়েছিল? নেক্সট 5 মেম্বার পেয়েছিল, তার মধ্যে আছে নেলসন ম্যান্ডেলাও। নেক্সট, কনসিডার দ্য ফলোইং কোশ্চেন। ইন্ডিয়া হ্যাজ উইটনেস দ্য সিগনিফিকেন্ট ইনক্রিজ ইন্টেলেকচুয়াল প্রপার্টি। অনেকবার পড়ানো হয় ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এখানে ডেফিনেশন রাখা আছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। প্রত্যেকটা পরীক্ষাতে, নট অনলি প্রত্যেকটা, মানে অনলি ইউপিএসসি প্রতিবার কিন্তু ইন্টেলেকচুয়াল প্রপার্টি এসে থাকে, শুধু প্রিলিমস নয়, মেন্সেতেও এসে থাকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি। মেন্সে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডিরেক্টলি কোশ্চেন দেয়, ডেফিনেশন অফ আইপি, এবং তার সাথে এই বছরে কি কি লিস্ট হয়েছে বা কোন কোন লিস্টের এমন কি ট্রেডমার্কের ওপর কিছু ইম্প্যাক্টের ইন্ডিয়া সাইন করেছে কিনা, যার উপর আইপি লেগে আছে অলরেডি। তো এইরকম কিছু কোশ্চেন এখানে দিয়ে থাকে। কি দিচ্ছে? আইপি ফিলিংস ওভার পাস্ট ডিকেড রিফ্লেক্টিং ইট প্রগ্রেস অ্যাজ অ্যান ইনোভেশন ড্রিভেন ইকোনমি। এক্স্যাক্টলি তাই, রিফ্লেক্টেড দ্য প্রগ্রেস অ্যান্ড অ্যান ইনোভেশন ড্রিভেন ইকোনমি। এবং সব থেকে বেস্ট যে আইপি গুলো থাকে, যে তোমার কোনো ডুপ্লিকেট হওয়ার রিস্ক কম। আমার যদি কোনো একটা জিনিসের উপর অ্যাজ এ ট্রেড কিছু একটা গ্যারান্টেড থাকে যে এই জিনিসটা অনলি ফর আমার কান্ট্রি, তো স্বাভাবিকভাবেই ডুপ্লিকেট হওয়ার চান্সটা একটু কম থাকবে। তো এটা সেটার একটা ইকোনমিক প্রগ্রেসও থাকে, তার সাথে একটা ভ্যালু থাকে জিনিসটার। The member of patent application has more than doubled, trademark registration have grown 2.5 times and design fillings have more than tripled. More than doubled, patent application কি না, more than doubled, trademark registration have been grown 2.5 times, যা ছিল তার থেকে 2.5 গুণ বেড়েছে, and design fillings have more than tripled, 3 গুণ বেড়েছে। Which of the above the statement is correct? 1 only, 2 only, both 1 and 2, না neither 1 and 2। এর আগের দিনই আমি একটা ট্রিক শেখাচ্ছিলাম, যখনই দেখবে এরকম কিছু কোশ্চেন দিচ্ছে ডিরেক্টলি বোতে মেরে দেবে। 1 only, 2 only আগেই কাটবে, কারণ অনলি মানেই বেশিরভাগ সময় নেগেটিভ সাইন্সে চলে যায়। তো যখনই দেখবে এরকম নেইদার, যেহেতু প্রগ্রেস এইটা আমার মনে হচ্ছে ঠিক, তো এটা রাইট হতে পারে। এই জায়গাগুলো একটু যেহেতু নাম্বার দেওয়া থাকে একটু খটোখটো লাগতে পারে, কি হবে? তো সেই জায়গাটায় যাতে কনফিউশন, অনেক কোশ্চেন সলভ করতে হবে না, তো তখনই কনফিউশন লেভেল যাতে নিজের সেলফ করা ডাউট না আসে, তাই জন্য বোথ 1 and 2 রাইট। কিছু কিছু সময় এরকম ট্রিক খুব কাজে দেয়, কারণ সবসময় তো আমার জানা নাও পড়তে পারে, কোশ্চেন ছেড়ে আসলে থোড়ি না চলবে। India has witnessed a significant increase in intellectual property fillings over the past decade, reflecting its progress and innovation-driven economy. হ্যাঁ, ইন্ডিয়া মানে উইটনেস যেটা আমরা বলে থাকি, সাক্ষী রয়েছে ইন্ডিয়াতে এটাই, যে একটা সিগনিফিকেন্ট মানে বিশেষ মানে ভালো মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টির উপর একটা বিশেষ অধিকার বা বিশেষ ক্ষমতা র্যাঙ্ক করে রয়েছে, যেটা অনেক বছর ধরে চলছে। রিফ্লেক্টিং প্রগ্রেস এন্ড ইনোভেশন ড্রিভেন ইকোনমি, যার প্রভাব পড়েছে এখনকার যে ইকোনমি, ইনোভেশন ড্রিভেন ইকোনমি, যেটা নতুনত্বের একটা অর্থনৈতিক ধারণা সবসময় আমাদের মাথায় থেকে চলতেই থাকে। আজকে যেমন আমরা আগে যেমন আমাদের নিজেরাই নিজেদের বাড়িতে দেখবে, এটা এজ এ কমন এক্সাম্পল, যে আগেরকার প্রোডাক্ট যেমন ছিল এখন তার থেকে কত বেটার ইমপ্রুভমেন্ট হচ্ছে। লাইক দ্যাট সামহাও যদি মনে করি থাকি যে লাইটটা আমরা যে জ্বালিয়ে থাকি, এখন প্রত্যেকের বাড়িতে আমাদের এলইডি চলছে, আগে তো এগুলো ছিল না। তো এই যে ইনোভেশন ড্রিভেন এক একটা যে আইডিয়াগুলো এসে থাকে, তো সেটার উপর একটা ইম্প্যাক্ট পড়তেই থাকে। তারপরে কি দিচ্ছে? দ্য নাম্বার অফ পেটেন্ট অ্যাপ্লিকেশন হ্যাজ মোর দ্যান ডাবলড,
Trademark registration had 2.5 times grown and design feelings and triple, right? Intellectual property কি definition of intellectual property এইটা কিন্তু very very important. Intellectual property definition কিন্তু every year এ একটা না একটা কোশ্চেনে থেকে থাকে, হয়তো তোমাকে বলবে না ডেফিনেশন লিখতে, কিন্তু আমরা যখনই আইপি রিলেটেড কোনো কোশ্চেন লিখে থাকি সেখানে কিন্তু ডেফিনেশনটা আগে দেওয়া উচিত অ্যাজ আ ব্যাকগ্রাউন্ড হিসাবে, ইন্ট্রোডাকশন হিসাবে তখনই দেবে, ডেফিনেশনটা তখনই ইউজ করবে। তারপরে তুমি যখন বডি পার্ট যখন বানাচ্ছ ইন্টেলেকচুয়াল প্রপার্টির বা এই রিলেটেড কোনো কোশ্চেনে, সেইখানে তুমি ইনক্লুড করো কতগুলো এবছরে এসছে বা আগে কতগুলো রয়েছে, এখনো পর্যন্ত সব থেকে তাদের মধ্যে থেকে কোন ইন্টেলেকচুয়াল প্রপার্টির ট্রেডমার্ক সব থেকে হাইয়েস্ট র্যাঙ্ক রয়েছে, এইরকম কিছু পয়েন্ট যদি থেকে থাকে সেগুলোর কোশ্চেনের মধ্যে ইনক্লুড করো। Intellectual property means creation of the mind, such as invention, literary and artistic works, design, symbols, names and images used in commerce. Commerce এর যেগুলো আইপি মিনস ক্রিয়েশন ইন মাইন্ড, যেগুলো আমাদের নতুনত্ব আমাদের চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার উপরে। তারপর লিখছে না ইনভেশন, লিটারেলি অ্যান্ড আর্টিস্টিক ওয়ার্কস, যে আর্টিস্টিক ওয়ার্কস হ্যান্ডক্রাফটস থেকে শুরু করে যে আর্টিস্টিক ওয়ার্কস গুলো আমাদের হয়ে থাকে, সেই ওয়ার্কস এর ওপর এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টির পেটেন্ট লাগানো হয়। ডিজাইন অ্যান্ড সিম্বলস, ডিজাইন অ্যান্ড সিম্বলস কোনো ডিজাইন করা হয় সেই ডিজাইনের উপরে। নেমস অ্যান্ড ইমেজ ইন কমার্স, যেটা কমার্স ফিল্ডের নেমস ইমেজ, এগুলোর ক্ষেত্রে ডেফিনেশন আইপি মানে ইন্টেলেকচুয়াল প্রপার্টির পেটেন্ট দেওয়া হয়ে থাকে। প্রোটেকশন কি? আইপি ইজ প্রোটেক্টেড বাই ল থ্রু patents, copyrights and trademarks. This protection enables people to earn recognition of financial benefit from their creation and invention. IP is protected by law through their patents. যার যে পেটেন্ট থাকে বা কোনো ট্রেডমার্কস থেকে থাকে বা কোনো কপিরাইটস থেকে থাকে, সেই পেটেন্টের উপরে সেই লটা ইম্পোজড হয়ে থাকে, মানে আরোপিত করা হয়। Protection enables to people earn recognized financial benefit from their creation and invention, এবং তারা সেখান থেকে কারোর পার্সোনাল হতে পারে বা গভর্নমেন্ট অর্গানাইজেশনের কিছু একটা হতে পারে, তো সেখান থেকে সেই পেটেন্ট আইপি যে পেটেন্ট ইয়ে থাকে অর্গানাইজেশন, তারা তার জন্য তাকে পেমেন্টও করে থাকে। নেক্সট, consider the following statement. India's unincorporated sector recognized registered in 12.84% growth. এই যে পিপিটির এটা চেঞ্জ করতে হবে, মাঝখানটা সাদা পরে পুরো একদম গন্ডগোল করে দিয়েছে, বোঝা যাচ্ছে না। India's unincorporated sector registered at 12.84% growth. This survey has been conducted by the National Statistics Office NSO under the Ministry of Statistics and Program Implementation MOSFI. এই NSO থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এর কি বা মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এর হেডকোয়ার্টার, মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এর চেয়ারম্যান। The number of establishment in the sector has increased to 7.34 crore in 2023-24, up from the 6.50 crore in the previous year. Which of the statement is given are correct? D. All of the above. All of the above is the right answer. Statistics এর কি দিচ্ছে explanation? The unincorporated non-agriculture sector, এর আগের দিনই পড়ছিলাম না, non-agriculture sector, ইনফর্ম অর্গানাইজ সেক্টর অ্যান্ড আরেকটা কি যেন সেই ডিপার্টমেন্টে যাদের এই প্রধানমন্ত্রী স্বামীয়াগী যোজনার মধ্যে পড়ছিলাম আমরা, নন এগ্রিকালচার সেক্টর, আমরা সেটাই জানি, সরি নন এগ্রিকালচার সেক্টর আলাদা বলছি, ওটা ওই স্কিমের মধ্যে পড়ছিলাম আমরা এই নন এগ্রিকালচার ওয়ার্ডটা। সেক্টর অফ ইন্ডিয়া উইটনেস রিমার্কেবল গ্রোথ 12.84%। নন এগ্রিকালচার সেক্টর, যেগুলো এগ্রিকালচার সেক্টরের সাথে ডিপার্টমেন্টের সাথে যুক্তই নয়, সেটা কত গ্রোথ করেছে না 12.84%। অ্যাজ পার দ্য লেটেস্ট অ্যানুয়াল সার্ভে অফ দ্য আনইনকর্পোরেটেড সেক্টর এন্টারপ্রাইজেস, যেটা ফুল ফর্ম হচ্ছে ASUAC 2023-24, দ্য নাম্বার অফ এন্টারপ্রাইজেস ইন ইনক্রিজ কত 12.84। This survey has been conducted by National Statistics Office and Ministry of Statistics Program are implemented. Question এটা আসবে, who conducted this survey? Ministry of Statistics, Ministry of Labor and Employment, Ministry of Economic Affairs, এইরকম যে মিনিস্ট্রির কিছু নামগুলো থাকে সেগুলো দেবে। অ্যান্সার ইজ মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। যদি
দিয়ে থাকে, অনেক সময় দিয়ে থাকে মিনিস্ট্রি অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস, অনেক সময় দিয়ে থাকে ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস আন্ডার দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক প্রোগ্রাম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন। সেখানে যদি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স এরকম কিছু দিয়ে থাকে, তার যদি মিনিস্ট্রি অফ ইয়েও দিয়ে থাকে স্ট্যাটিস্টিক্স, আবার এনএসও দিয়ে থাকে, তখন কিন্তু অপশন এনএসওই লিখবে, অপশন কিন্তু এনএসওই লিখবে, কারণ রাইট অ্যান্সার এনএসও আন্ডার দ্য মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্যাল ইমপ্লিমেন্টেশন, সেইখানে কিন্তু কথাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এনএসও মিনিস্ট্রির আন্ডারেই, কিন্তু যেহেতু কন্ডাক্ট করছে এনএসও, কোশ্চেনটা যেহেতু আমাকে দিচ্ছে কন্ডাক্টের, যদি ওখানে দিয়ে থাকে যে হু কন্ডাক্ট, তখন কিন্তু মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক লিখে রাখলে ওখানে নাম্বারটা দেবে না, নাম্বার খুব ক্লোজ যদি হয়ে না থাকে, যখনই ক্লোজ দিয়ে দিচ্ছে এখানে কিন্তু বলে দিচ্ছে কন্ডাক্টেড বাই দ্য ন্যাশনাল স্ট্যাটিস্টিক অফিস, ন্যাশনাল স্ট্যাটিস্টিক। এইটা যদি অপশনে থেকে থাকে, তার সাথে যদি ওটাও অপশনে থেকে থাকে, আমরা কিন্তু সবসময় চুজ করবো এনএসও। আর যদি এনএসও না থাকে, তখন আমরা এমওএসএ পাই, এটা চুজ করতে পারি। নেক্সট, দ্য নাম্বার অফ দ্য এস্টাবলিশমেন্ট ইন দ্য সেক্টর হ্যাজ ইনক্রিজ 7.34 crore in 2023-24 আর 6.50 crore in the previous year। এই পয়েন্টটা প্রিলিমস এর থেকে মেইনস এর জন্য ইম্পর্টেন্ট। 7.30 crore ইনটু 2023-24 and 6.50 crore in the previous year। আগের বছর কতটা 6.50 আর এবছর কত 7.34। Employment in these enterprises also saw a significant boost between the October and September, October 23 to September 24, crossing 12 crore workers। সব থেকে বেশি সিগনিফিকেন্ট বুস্ট মানে বুস্ট যেটা আমরা বলে থাকি, উৎপাদনের জোর সব থেকে বেশি কখন হয় না, অক্টোবর 2023 থেকে সেপ্টেম্বর 2024 এর মধ্যে। দিস সার্জ ইন এমপ্লয়মেন্ট রিফ্লেক্টস দ্য রিসাইলেন্স অফ স্মল বিজনেস অ্যান্ড ইনফর্মাল এন্টারপ্রাইজেস। দিস সার্জ এমপ্লয়মেন্ট রিফ্লেক্টস দ্য রিসাইলেন্স অফ স্মল বিজনেস অ্যান্ড ইনফর্মাল এন্টারপ্রাইজেস। এটা কোন কোন ডিপার্টমেন্টে রিফ্লেক্টস করেছে, মানে কোন কোন ক্ষেত্রে এটাকে রিফ্লেক্টস করা গেছে, সেটা হচ্ছে স্মল বিজনেস অ্যান্ড ইনফর্মাল এন্টারপ্রাইজেস, এটা সব থেকে বেশি। The incorporated unincorporated sector comprise manufacturing, trade and service excluding the construction। কনস্ট্রাকশনটা কিন্তু এর মধ্যে পড়ছে না, কনস্ট্রাকশনটা কিন্তু এর মধ্যে পড়ছে না। তাহলে কি কি পড়ছে? ম্যানুফ্যাকচারিং, ট্রেড অ্যান্ড সার্ভিস, ম্যানুফ্যাকচারিং, ট্রেড অ্যান্ড সার্ভিসটা পড়ছে এর মধ্যে, কনস্ট্রাকশন এর মধ্যে পড়ছে না। The report highlights the importance of these enterprises in providing livelihood opportunities। The report highlights the importance of the enterprises provided livelihood opportunities। আমাদের স্বাভাবিক প্রতিদিনের জীবনযাত্রার জন্য যে এদের প্রভাব কতখানি, সেটার ইম্পর্টেন্স এই রিপোর্টে হাইলাইট করা হয়েছে। Particularly states like West Bengal, Maharashtra, Uttar Pradesh, Gujarat and Tamil Nadu। কোন কোন স্টেট? গুজরাট, না হ্যাঁ, গুজরাট, তামিলনাড়ু, মহারাষ্ট্র, উত্তর প্রদেশ and West Bengal। Government initiatives like Mudra Yojana and Startup India have played a pivotal role encouraging the entrepreneurship and expanding of this আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন আসবে, মুদ্রা যোজনাটা কি? এখান থেকে একটা কোশ্চেন আসবে, মুদ্রা যোজনাটা কি? মুদ্রা যোজনাটা কি? ক্ষুদ্র যারা স্মল বিজনেসদের জন্য যে ঋণ দেওয়া একটা সরকারি স্কিম, ঋণ দেওয়া, লোন নিতে পারবে, সেই রকমই একটা সরকারি স্কিমের নাম হচ্ছে মুদ্রা যোজনা। কত টাকা নিতে পারবে না 10 লক্ষ টাকা পর্যন্ত মুদ্রা যোজনার মাধ্যমে 10 লাখ লোন তারা পেতে পারে। কারণ যারা স্মল ইনভেস্টার, স্মল স্কেল ফার্মিং, স্মল স্কেল ইনভেস্টার, তারাই এইখানে এই এত 10 লক্ষ টাকা পর্যন্ত লোন পেতে পারে। আর কি হতে পারে, কোথা থেকে পেতে পারে এরা? যেমন ধরো এনবিএফসি, তারপরে হচ্ছে যে কোনো স্মল ডেভেলপমেন্ট ব্যাংক যেগুলো, সেখান থেকে তারা পেতে পারে এই 10 লক্ষ টাকার লোনটা। এই কোশ্চেনটা দিয়ে থেকে কোন কোন ব্যাংক প্রোভাইড করবে, ওকে, বা কোনো ট্রেডিং ব্যাংক, ট্রেড ব্যাংক যেগুলো হয়ে থাকে আমাদের, সেই ব্যাংকগুলো দিতে পারে। তাছাড়া হচ্ছে এনবিএফসি, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি, বা রিজিওনাল রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক, আরআরবি যেটাকে আমরা বলে থাকি, সেই ব্যাংক, এগুলোর মাধ্যমে ঋণ পেতে পারে। আর হচ্ছে একদম মানে গ্রোয়িং লেভেলে যদি মানে স্টার্ট হয়ে যায়, যেটা আমরা বলে থাকি একদম স্মল স্কেলে, তখন কিন্তু তারা 50,000 টাকা পর্যন্ত
তাদের ঋণ দেওয়া হয় একদম স্টার্টিং বিভাগে। আবার আরেকটু যখন ইয়ে করা হয়, মিডিয়াম লেভেলে আসে, কিশোর যেটাকে আমরা বলে থাকি বেঙ্গলিতে মিডিয়াম লেভেল বা মধ্য বিভাগ বা কিশোর বিভাগ, সেটাকে তখন সেখানে কত টাকা পাওয়া যাবে, সেখানে পাওয়া যাবে 5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত। ওকে, এটার জন্য কোনো তাদের ওয়েবসাইট থেকে গিয়ে তোমাকে সমস্ত কিছু তুমি আবেদন করতে পারবে, যা কিছু হয়। মেন জিনিস এটা জানা, মুদ্রা যোজনার কত লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়, 10 লক্ষ টাকা। কে এই লোনটা প্রোভাইড করে থাকে, সেটা হচ্ছে আরআরবি, এনবিএফসি, ট্রেডিং ব্যাংক, স্মল ইনভেস্টমেন্ট ব্যাংক, এই ব্যাংকগুলোই এখানে টাকা দিয়ে থাকে। ওকে, নেক্সট, third edition of the Prime Minister's scheme of the mentoring young authors PM Yuva 3.0 has been introduced the Ministry of Education. Under the scheme, young writers 30 will be offered mentorship. Right? দুটোই রাইট। আরেকটা কথা বলে রাখি, পিআইবি সাইটে যাও, পিআইবি সাইটে গেলে এটা একটা বিশাল বড় একটা আর্টিকেল দিচ্ছে PM Yuva 2.0, তারপরে আসছে PM Yuva 3.0। ওকে, PM Yuva 2.0 এর থিমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, থিমটা ছিল ডেমোক্রেসি। PM Yuva 2.0 থিমটা কিন্তু ডেমোক্রেসি। কোশ্চেন PM Yuva থেকে এসছে 3.0 এবছর, কিন্তু কোশ্চেনটা আসবে PM Yuva 2.0, PM Yuva ফার্স্ট যোজনা, এই দুটো থেকে কোশ্চেনটা দেবে। জাস্ট নামটার সাথে পরিচয় রাখো, এই নামটা জেনে রাখো, কারণ নামটা থেকেই কোশ্চেন যে কোনো একটা দিয়ে দেবে। ইউভা রিলেটেডই দেবে, 3.0টা আমি গ্যারান্টি দিচ্ছি না, কারণ অনেক সময় দেয় না, বা তিনটে স্কিমেই আছে এমন কিছু একটা কমন লাইন, সেটা হয়তো কোশ্চেনটা তুলে দেবে। এবার তারপরে তোমাদের উপর ডিপেন্ডেন্ট, তোমরা কি করে আসবে। ওকে, এক্সপ্লেন করছি আমি। থার্ড edition of the Prime Minister scheme mentoring young authors has been introduced by the Ministry of Education. কোন কার্ড কে PM Yuva whose launch? Ministry of Education. Who launched by which ministry? Under the which ministry? Ministry of Education. Obviously authors যখন লেখালেখি পড়াশোনা রিলেটেড, তো এটা মিনিস্ট্রি অফ এডুকেশনই হবে, অন্য কিছু তো হবে না। Under this scheme, the young writers under 30 will be offered the mentorship. যারা 30 বছরের নিচে, ঊর্ধ্বে না, বা 30 বছর পর্যন্ত যারা লিখতে, মানে ছোট ছোট গল্প ম্যাগাজিনে লেখো, নিজেরা কেরিয়ারটা, কবি সাহিত্যিক নিজেদের কেরিয়ারটাকে দেখতে চাও, তাদের জন্য PM Yuva 3.0 না, PM Yuva যোজনার টার্গেট, যারা নিজেদের লেখা বা পাবলিশ করতে চাও, বা সেরকম কোনো প্ল্যাটফর্ম পাচ্ছ না, সেই রকমের জন্য প্রধানমন্ত্রীর এই যোজনাটা, তাদেরকে মেন্টরশিপ দেওয়া হবে, ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স দেওয়া হবে, এবং ফিনান্সিয়ালিটি তাদেরকে দেওয়া হবে। তাদেরকে একটা এখানে আছে পুরোপুরি যে কত দেওয়া হবে, পয়সা কতটা টার্গেট দেওয়া হবে, যে কিভাবে লিখতে পারবে, কতখানি ইনভেস্ট করতে পারবে, বা গভর্নমেন্ট তাদেরকে কি হেল্প করবে, সমস্ত কিছু এর মধ্যে আছে। It aims to foster a culture reading, writing books across the India. This scheme builds the past edition which included the participate from young authors, 22 Indian languages in India. এটা একটা ইম্পর্টেন্ট, 22 ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড ইংলিশ। আমাদের যে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ আছে, সেই সবকটা ল্যাঙ্গুয়েজের যে মাতৃভাষা, সেই তার ল্যাঙ্গুয়েজে তোমরা তোমাদের বই লিখে এখানে পোস্ট করে এই স্কিমের মধ্যে নিজেদেরকে এনরোলমেন্ট করতে পারো। তার জন্য তোমাদেরকে এখানে মেন্টরশিপ দেওয়া হবে, এবং তার জন্য তোমরা পুরস্কার হিসেবে অর্থও পাবে। ওকে, দ্য প্রোগ্রাম ফোকাস অন দ্য 3 themes: ইন্ডিয়ান ডায়াসপোরা রোল ইন দ্য নেশন বিল্ডিং, ইন্ডিয়ান নলেজ সিস্টেম, অ্যান্ড মেকার্স মডার্ন ইন্ডিয়া ফ্রম 1950 to 2025। এই বছরে 3টে থিম দিয়ে দিচ্ছে এইটা। দ্য প্রোগ্রামস ফোকাসেস অন 3 themes। আমি একটু আগে যেটা বললাম PM Yuva 2.0, সেটা ছিল ডেমোক্রেসি। অনলি ডেমোক্রেসির উপরে তোমাকে তোমার মতো করে লিখতে হবে, পজিটিভ লেখো, নেগেটিভ লেখো, সমস্ত কিছু লেখো। এটা সব থেকে ভালো বোঝা যায় এই এরকম থিমের উপরে লেখা। যদি আমরা মানে বিশেষ করে ইন্ডিয়ান এক্সপ্রেস, দা হিন্দুর যে লিটারেচারে যে ম্যাগাজিনটা আসে, সেই ম্যাগাজিনের সেকেন্ড পেজে, ফার্স্ট পেজে তো আর্ট থাকে, সেকেন্ড পেজে দেখবে প্রচুর বইয়ের নাম থাকে, প্রচুর বইয়ের নাম থেকে। আমরা ভাবি যে এত লেখা এরা পাবলিশ করছে কি করে, তো পাবলিশ কিছুটা হলেও গভর্নমেন্টের ইয়ে দিয়ে হয়, আবার তারা
পার্সোনালিও করে থাকে। তো এইরকম ডেমোক্রেসি রিলেটেড যে বইগুলো থেকে থাকে লেখাও থাকে যে গভর্নমেন্ট এডিটেড বা গভর্নমেন্টের ইয়ে থেকে এসছে, সমস্ত কিছু লেখা থাকে। তো নামগুলো দেখতে পাবে ওখানে। ওরা মোস্ট অফ দ্য তারা হয়তো অনেকদিন আগের থেকেই গেছে, এখন এই যোজনাটা ফ্লারিশ করছে বা যোজনাটার একটা আলাদা ইয়ে দিচ্ছে, যেহেতু অনেকে আছে লিখতে ভালোবাসে, ছোট ছোট গল্প থেকে শুরু করে। তো তাদেরকে এই থিমগুলো মাথায় রাখতে হবে যারা এই লেখালেখি করে থাকো। ইন্ডিয়া ডায়াসপোরা রোল ইন দ্য নেশন বিল্ডিং, okay, Indian knowledge system and makers modern India from 1950 to 2025. The National Book Trust India will manage the execution PM Yuva 3.0. Who managing this Yojana? National Book Trust. Selected works will be published and translated into various Indian languages. Selected works will be published and translated into various Indian languages. আমি যদি খুব ভুল না হই, আমার মনে পড়ছে না, যখন আমি ইউনিভার্সিটি বলছি ইউপিএসসি ইয়েতে পড়তাম, সেই সময়ে হচ্ছে আমার সামনেই একজন থাকতো, সে ছিল ট্রান্সলেটর, এবং সে মিনিস্ট্রি অফ এডুকেশনেই থাকতো। সে যে পার্ট টাইম জব কিন্তু করতো, আবার তার সাথে ইউপিএসসির জন্য প্রিপারেশন নিত। তখন তো আমি অতটা ডিটেলসে শুনিনি, সামহাও সে কিন্তু বলেছিল যে ওই আর্টিকেলস লেখার যে ট্রান্সলেটারটা তাদের ছিল। দে হ্যাভ টু ইনক্লুড আন্ডার দিস মিন, তারা এই স্কিমের আন্ডারেই ছিল। সিলেক্টেড ওয়ার্ক, ইভেন যারা এখন গ্র্যাজুয়েশন দিচ্ছ তাদের জন্য বলবো, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স বলো, মিনিস্ট্রি অফ এডুকেশন ইয়ে করো, প্রতিদিন ঘাটবে, মানে ইন্টার্নশিপ থাকে, ভালো মতো তোমাদের কিন্তু হাত খরচা ভালো মতো উঠে যায়। অনেস্টলি স্পিকিং, আমার এজ ছিল না বলে আমি তখন পাইনি। যারা মনে হয় গ্র্যাজুয়েশন দিচ্ছ তারা হয়তো ওটা 21 কি 22 থেকে 24 পর্যন্ত, বা ইমিডিয়েট যদি গ্র্যাজুয়েশন দিয়ে থাকো তাহলে হয়তো 25 বছর পর্যন্তই দেয় ওরা ইন্টার্নশিপটা। আর ইমিডিয়েট যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তারাও ইয়ে করতে পারবে, ফর্ম ফিল আপ করতে পারবে। গ্র্যাজুয়েশনের 1 থেকে 1.5 বছরের মধ্যেই ফর্ম ফিল আপ করা যায়, এটুকু মনে আছে। আর এজ ক্রাইটেরিয়া মনে হয় 24 কি 25 এরকম, তার বেশি আমার মনে নেই। বা যদি কেউ নিজেদের খরচা করতে পারে, ইভেন সেটা ওয়ার্ক ফ্রম হোমও করা যায়। এক্সটার্নাল অ্যাফেয়ার্সে তো যেহেতু আমি ইয়ে ছিলাম, তো তখন দেখেছিলাম যে ওয়ার্ক ফ্রম হোমও করা যায়। নেক্সট কি দিচ্ছে এখানে, the program will include the interaction with experienced writers. PM Yoga 3.0 will start with a nationwide contest on My Government from March. My Government जो पोर्टल, এই পোর্টালে এটা করা হবে। PM Yoga 3.0 will start March 11 to 10 March 11 to April 10. 50 young authors will be selected, 10 for the Indian diaspora theme, 20 for the Indian knowledge theme and 20 for the modern Indians makers. এটা PM Yoga পোর্টাল, মাই গভর্নমেন্ট যে পোর্টাল, সেই পোর্টালে এইটা শুরু হবে। কবে না, মার্চের 11 তারিখ তো শুরু হয়ে গেছে, তার মানে মার্চের 11 তারিখ থেকে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত 10 জনকে নেওয়া হবে এই থিমের উপরে, 10 জনকে ইন্ডিয়ান ডায়াসপোরা, 20 জনকে নেওয়া হবে ইন্ডিয়ান নলেজ সিস্টেম, আর 20 জনকে নেওয়া হবে ইন্ডিয়ান মডার্ন ইন্ডিয়া মেকার্স এর উপর, এই থিমের উপর যারা বই লিখবে বা গল্প লিখবে তাদের উপর। নেক্সট, হুইচ ইনিশিয়েটিভ ওয়াজ আনভেইলড দ্য পাঞ্জাব মিনিস্টার বলজিৎ কর টু এম্পাওয়ার ওমেন অ্যান্ড চাইল্ড ফেসিং ভায়োলেন্স। ভাই প্রত্যেকবার কিন্তু একটা না একটা কোশ্চেন আছে, যে কোনো স্টেট থেকে হোক, মিনিস্ট্রি অফ ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে হোক, সমস্ত জায়গা থেকে কিন্তু এবছরে কিন্তু ওমেন এম্পাওয়ারমেন্ট অ্যান্ড চাইল্ড লেবার ডেভেলপমেন্টের উপর কিন্তু কোশ্চেন আছে, বিশেষ করে ওমেন এম্পাওয়ারমেন্ট। তো প্রত্যেকে এইটার উপর কিন্তু একটা নোট বানাও। আমি প্রতিদিন একটাই করে এক ক্লাসের মধ্যে বারবার বলছি, এই কোশ্চেনগুলোর ওপর কিন্তু নোটস বানাও, নাহলে কিন্তু পরীক্ষার সময় তখন নাকানি চোবানি খাবে। অ্যান্সার কি হবে, প্রজেক্ট সুরক্ষা, প্রজেক্ট হিফাজত, প্রজেক্ট শক্তি না প্রজেক্ট নারী সুরক্ষা। প্রজেক্ট নারী সুরক্ষা অনেকদিন আগে, এটা হবে না। প্রজেক্ট শক্তি আর সুরক্ষা একই স্কিমের আন্ডারেই চলছে, তার মানে হয়ে যাবে প্রজেক্ট হিফাজত। প্রজেক্ট হিফাজত ইজ দ্য রাইট অ্যান্সার। এক্সপ্লেন কি করতে দিচ্ছে, প্রজেক্ট হিফাজত ওয়াজ আনভেইলড by the Punjab Social Security Women and Child Development Minister Baljit Kaur to empower the women and child in facing violence.
পাঞ্জাবের সোশ্যাল মিনিস্ট্রি, চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, তিনি এই স্কিমটা আনভেইলড করেন, মানে লঞ্চ করেন। The initiative aims to improve the response mechanism to can create safe environment to report domestic violence and harassment, as well as keep the 181 helpline readily available. তাদের হেল্পলাইন কত না 181, কিসের উপরে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে কি না ইমপ্রুভ টু রেসপন্স মেকানিজম সেফ এনভায়রনমেন্ট ডোমেস্টিক ভায়োলেন্স। এটা আমাদের এখানেও প্রচুর আছে, ডোমেস্টিক ভায়োলেন্স কিন্তু এখনো পর্যন্ত কমেনি, বিশেষ করে নারীদের উপরে ডোমেস্টিক ভায়োলেন্স এখনো পর্যন্ত কমেনি। আরেকটা কি হ্যারাসমেন্ট, স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত আমরা যতই যেখানেই থাকি না কেন, মডার্ন যতই হয়ে যায় না কেন, রাত্রি 9টার পর বা 10টার পরে যদি একা কেউ বাড়ি ফিরি তখন একটু হলেও ভয় করে থাকে, এবং তার থেকেও বেশি ভয় করে থাকে যে আমাদের প্যারেন্টসদের। তো কিছু না কোথাও যে আমাদের যে একটা হ্যারাসমেন্ট হয়ে থাকে ট্রেনের মধ্যে, ইভেন ইন কেস অফ আমরা যখন ডেলি প্যাসেঞ্জারি করি, বাই চান্স যদি তুমি কখনো অ্যাজ এ জেনারেল ডাব্বাতে উঠে যাও, তো এক তো যদি ভিড় থাকে সে জায়গাতে নিজেকে মানে খুব প্রোটেক্ট করে রাখাটা খুবই কষ্টকর। সবাই খারাপ তা বলবো না, কিছু কিছু খারাপ থাকবেই। এভরিডে একটা প্রত্যেকটা মেয়েদের এই হ্যারাসমেন্ট গুলো পেরিয়ে আসতেই হয়। নেক্সট, under Mission Shakti and Mission Vatsalya, the 24/7 women child helpline will be the backbone, the project of Hipazat. Project Hipazat-এর ব্যাকবোন কি না শক্তি অ্যান্ড ভাৎসল্য মিশনে যেটা স্টার্ট করা হয়েছিল, মিশন শক্তি অ্যান্ড মিশন ভাৎসল্যতে, যে 24/7 যখনই ফোন করবে তখনই হেল্পলাইন যে নাম তাদের দেওয়া হয়েছিল 24/7, সেটা তাদের ব্যাকবোন। প্রোভাইডিং এমার্জেন্সি অ্যান্ড নন এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট ওমেন অ্যান্ড চাইল্ড ইন ডিস্ট্রেস, এমার্জেন্সি অ্যান্ড নন এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট টু চাইল্ড ইন ডিস্ট্রেস, তাদেরকে যে ট্রেস করে চাইল্ড অ্যান্ড সমস্ত কিছু এমার্জেন্সি অ্যান্ড নন এমার্জেন্সি প্রত্যেককেই এটা করতে হবে। কলস উইল বি ক্লাসিফাইড অ্যাজ অ্যান এমার্জেন্সি, নন এমার্জেন্সি অ্যান্ড ইনফরমেশনাল and or informational emergency cases will be immediately transferred to the emergency response support system. কি দিচ্ছে ERS 112, ERSS 112 emergency report support system, ERS 112 এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার। যদি কখনো এমার্জেন্সি হতে পারে, নন এমার্জেন্সি হতে পারে, আর ইনফরমেশনাল, হয়তো তুমি কাউকে দেখেছো সে হয়তো হ্যারাসমেন্টে রয়েছে, তুমি তখন কি করবে, তোমার হয়তো সেই ইয়েটা নেই, তখন তুমি এই নাম্বারে হয়তো ফোন করে দিলে বা ইনফরমেশন দিতে পারো যে তুমি জানো যে এইখানে প্রতিদিন এই তোমার পাশের বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, বাট তুমি কিছু করতে পারছো না, তুমি এই ইনফরমেশনটা সেই নাম্বারে ফোন করে দিয়ে দিলে। তো ইটস কল্ড, দ্যাটস ওয়াই ইনফরমেশনাল এমার্জেন্সি কেসেস ইমিডিয়েটলি ট্রান্সফার ইনটু এমার্জেন্সি সাপোর্ট সিস্টেম। এটাকে কিসের আন্ডারে ট্রান্সফার করা হয়েছে, এমার্জেন্সি রেসপন্স সাপোর্ট সিস্টেম, সেই সিস্টেমের আন্ডারে রেফার করা হয়েছে। The project will promote collaboration between the departments of Social Security, Women and Child Development and Punjab Police, Health and Family Welfare, ensuring seamless assistance to victims. কোন কোন ডিপার্টমেন্টের সাথে যুক্ত এইটা একটা দিয়ে দেবে, সোশ্যাল সিকিউরিটি, ওমেন ডেভেলপমেন্ট অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট, পাঞ্জাব পুলিশ, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, এনশিওরিং সিমলেস অ্যাসিস্ট্যান্স টু ভিকটিমস, যাতে সেই ভিকটিমসটা কোনো ভয় না হয়। এবং কিছুদিন আগে রাজস্থান না হরিয়ানা গভর্নমেন্ট প্রোটেক্ট টু ভিকটিমস একটা স্কিম লঞ্চ করেছিল, এখানেও সেটাই বলা হচ্ছে, সিমলেস, এনশিওরিং সিমলেস, মানে সে যাতে আর ভয় না পায়, তাকে যে একটা কি বলবো ঠান্ডা করা বা তাকে যে একটা কনসোল করার যে ক্ষমতা রাখা দরকার, তাকে আশ্বাস দেওয়া, সেটাও এই স্কিমের আন্ডারে রয়েছে। নন এমার্জেন্সি cases will be directed 1 to 1 stop centers, district child protection and district non-emergency cases will be, non-emergency মানে যেগুলো হয়তো এমার্জেন্সি নয়, হয়তো ধীরে ধীরে ওটা চেঞ্জ করতে হবে, যেমন কোনো কোনো এরিয়াতে শিশুদের এডুকেশন, যেটা আমাদের এখনো ওয়েস্ট বেঙ্গলে প্রচুর আছে, শিশুদের এডুকেশন বা শিশুদের হেলথ, সেগুলো এমার্জেন্সি অবভিয়াসলি, কিন্তু কিছু না কিছু হলেও ওটার প্রজেক্ট স্টার্ট করে ওটা ইম্প্যাক্ট করতে করতে টাইম লেগে থাকবে। তো সেই সব কেসগুলো কোথায় করা হচ্ছে, 1 stop center, district child protection units and district centers for women empowerment, where victims can access psychological counseling,
লিগাল এইড অ্যান্ড রিহ্যাবিলিটেশন সার্ভিসেস। যে ভিকটিমসের সাথে কোনো খারাপ কিছু হয়ে যাচ্ছে বা হ্যারাসমেন্ট হয়েছে তাদের যে মানসিক ভারসাম্য বা মানসিক যে একটা লেভেল থাকা দরকার, স্বাভাবিকভাবে একটা মানসিক আনস্টেবিলিটি চলে না, একটা ফিজিক্যালি যে আনস্টেবিলিটি থাকে, মেন্টালি আনস্টেবিলিটি যেটা হয়ে থাকে, তাদের জন্য এই যে নন এমার্জেন্সি কেসেস সেগুলোকে কোথায় না ডিস্ট্রিক্ট সেন্টার্স ফর ওমেন এম্পাওয়ারমেন্ট সেইখানে নিয়ে যেতে হবে, বা ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন সেইখানে তাদেরকে নিয়ে যেতে হবে, যেখানে ভিকটিমসের কাউন্সিলিং করা যেতে পারে এবং রিহ্যাবিলিটেশন সার্ভিসে যদি দরকার হয়ে থাকে সেখানে তাদের প্রদান করা হবে। নেক্সট, which Indian airline has been ranked the world's second fastest growing airlines in terms seat capacity 2024? Air India, SpiceJet, Indigo Airlines na Vistara? Option C, Indigo Airlines. Indigo Airlines has ranked world's second fastest growing airlines in the terms of seat capacity. Indigo Airlines has sorry. Indigo Airlines has emerged as the world's second fastest growing airline in terms of seat capacity, growing 10.1% year on year over 134.9 million in 2024. Fastest growing in term. According to the latest data from the official airline guide, India's largest airline is second only to Qatar Airways, which recorded 10.4% increase in the seat capacity over the previous year. কত পার্সেন্ট ইনক্রিজ করেছে? 10.4% seat capacity তারা ইনক্রিজ করেছে। Indigo has been ranked the fastest growing airline in the world in terms of flight frequency growth at annual rate 9.7% 2024. According to the data, the airline recorded frequency 749 156 flights during the year. কত তাদের চলে থাকে ফ্রিকোয়েন্সি বছরে সেটা দিয়ে দিচ্ছে এখানে। OAG has recorded that the Indigo has one of the largest aircraft orders in the world with 900 aircraft in order. The largest received 58 new Airbus aircraft in 2024. এটা একটা দিয়ে দিতে পারে, largest received 58 new Airbus 2024. Indigo reported a net profit rupees 2,449 crore in the October-December quarter of the current financial year ending March 2025. তেমন কিছু কোশ্চেন এখান থেকে আসবে না, দিয়ে দিতে পারে ফাস্টেস্ট এয়ারলাইন বাস। To promote manufacturing, road safety and sustainability, DPIIT and who signed the memorandum of understanding? কি হবে? ভলভো, মার্সিডিজ বেঞ্জ না টেসলা না ভলক্সওয়াগন? মার্সিডিজ বেঞ্জ। কে প্রমোট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড রোড সেফটি? ডিপিআইআইটির সাথে কে সাইন করেছে? মৌ না মার্সিডিজ বেঞ্জ? স্বাভাবিকভাবেই রোড যদি খারাপ হয়ে থাকে আর মার্সিডিজ বেঞ্জের যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তারপর যে গাড়ির যে ইন্স্যুরেন্স গুলো থাকে সেটা তো মার্সিডিজ বেঞ্জকে কি দিতে হয় না? To promote manufacturing, road and safety sustainability, DPIIT and Mercedes-Benz in India signed memorandum of understanding. This partnership will focus on creating structured program and initiatives. Okay. Structured program initiatives. This will help in providing infrastructure guidance, funding opportunities and market linkage startups. This will providing key infrastructure guidance, funding opportunities and market linkage to startups. এইটা একটা দিতে পারে মার্কেট লিঙ্কেজ স্টার্টআপস। এইটা প্রোভাইডিং মানে এইটা তাদের ফোকাসে রয়েছে বা এইটার উপর তারা টার্গেট করেছে। It will also facilitate the international collaboration and ensure knowledge exchange to foster long-term impact. The MOU was officially signed by the Dr. Sumit Kumar Jarangal, Director of the DPIIT, and the Mr. Santosh Iyer, Managing Director of Mercedes-Benz India. This will be the significant milestone in India's efforts to promote technological excellence, sustainability, road safety.
হ্যাঁ, এটা ঠিক। This will be the significant milestone India's efforts to promote technological excellence and sustainable rural safety. That's right. Next, which has won the Asian Women's Kabaddi Champion 2025? Option D, India. দেখেছিলে কেউ খেলাটা? আমরা ক্রিকেট আর ইয়ে ছাড়া খুব একটা কেউ দেখি না। এসব খেলাগুলো কিন্তু আমাদের দেখা খুব দরকার। এক সেকেন্ড। India won Asian Women's Kabaddi Championship 2025 title. India retained the Asian Women's Kabaddi Championship 2025 title by the defeating Iran in the final. কাকে হারিয়ে? ইরানকে হারিয়ে। India defeated 32-25 in the final. The 6th edition of the Asian Women's Kabaddi. The 6th edition of the Asian Women's Kabaddi Championship held from March 6 to 8, 2025. So far, India has won the title in 5 out of 6 editions. Tehran was the first city host Asian Women's Kabaddi. Question eta. Which city host Indian Women Kabaddi Asian Women Championship twice? The Asian Women's Kabaddi Championship 2025 featured 7 teams divided into 2 groups. 7 teams divided into 2 groups. 7খানা টিম যাতে দুটো ভাগে ভাগ করা ছিল, যেমন আমাদের ইয়েতেও ছিল বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিল না, 8খানা টিম দুটো গ্রুপ। Who will be the become the 24th Prime Minister of Canada? John Alexander, John Abbott, Mark Carney না ম্যারিও গার্ডিকা? মার্ক কার্নি। ভাই এই কোশ্চেনটা মার্ক কার্নি পড়ার জন্য আমি দিইনি, এই কোশ্চেনটা জাস্ট এটা রিমাইন্ডার করার জন্য দিয়েছি। Nowadays India and Canada পার্টনারশিপ, নাথিং এলস। এখানে দেওয়া আছে মার্ক কার্নি সম্পর্কে। মার্ক কার্নি উইল বি দ্য বিকাম নেক্সট প্রাইম মিনিস্টার অফ কানাডা। ইন্ডিয়া সেন্ট্রাল ব্যাংকার, ফর্মার সেন্ট্রাল ব্যাংকার ইন্ডিয়া বলছি। মার্ক কার্নি উইল বিকাম দ্য 24th প্রাইম মিনিস্টার অফ কানাডা। ইজ দ্য লিবারেল পার্টি। হুইচ পার্টি? লিবারেল পার্টি। হি উইল রিপ্লেস দ্য প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো বা জাস্টিন ট্রুডো, who announced his resignation in the January 2025. Mark Carney will be the এই পরিপ্রেক্ষিতে বলে রাখি, জাস্টিন ট্রুডো যখন ইন্ডিয়ার ওই খালিস্তানদের নিয়ে যে কমপ্লেক্সিটিটা করা হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ইন্ডিয়া মেইনসে একটা কোশ্চেন আসতে পারে। অ্যাকর্ডিং টু খালিস্তান, আনাদারওয়াইজ খালিস্তানদের ব্যাকগ্রাউন্ড যদি বলা হয়ে থাকে ন্যাশনালিজম পিরিয়ডে ইন্ডিয়ান মডার্ন ইন্ডিয়াতে, আমার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে কারণ আমি ভাবছিলাম যে সেই কোশ্চেনটা, তাই জন্য। অ্যাকর্ডিং টু আওয়ার মডার্ন ইন্ডিয়া যদি আমরা পড়ে থাকি, তো সেখানে যে কোমাগাটা মারু ইনসিডেন্টটা রয়েছে সেইটা কিন্তু মানে মডার্ন হিস্ট্রিতে যদি আমি কোশ্চেনটা পড়ে থাকি তখন কিন্তু এই পয়েন্টটা উঠে আসবে। এটা কিন্তু কানাডা, কারণ তখনকার টাইমে যখন ব্রিটিশদের সময়, যখন ব্রিটিশদের অধীনে ছিল ইন্ডিয়া, তখন কিন্তু বেশিরভাগ লোক, আমরা জানি কানাডাকে অলরেডি মিনি পাঞ্জাব বলে স্বাভাবিকভাবে, যত পাঞ্জাবি আছে তাদের মানে এখান থেকে যারা গেছে তারা সব বেশিরভাগটাই কানাডাতে থাকে। তো সামহাও যে কোমাগাটা মারু ইনসিডেন্ট এবং যখন গদর পার্টি থেকে শুরু করে লালা হরদয়াল সমস্ত কিছু কিন্তু এইখানে কানাডার সাথে আমরা প্রি হিস্টোরিক একটা যে কানেকশন রয়েছে সেটা কিন্তু আমরা লিখলেও লিখতে পারি বা এর উপরেও কোশ্চেন দিতে পারে। তোমরা সেইভাবে প্রিপারেশন নাও, কারণ কখনোই ইউপিএসসি এটা দেখে না যে সে কোশ্চেনটা করবে কারেন্ট থেকে, কিন্তু জ্ঞানটা যার চাই তোমার আদৌ বেসটা আছে কিনা, সে কখনো ওটা দেখবে না তুমি এখন কতটা পড়ছো বা তোমার এই সম্পর্কে আদৌ তুমি জানো কিনা কানাডার প্রাইম মিনিস্টারের নাম, নাথিং। সে জাস্ট এটা দেখবে কানাডার সাথে ইন্ডিয়ার রিলেশন কত বছর ধরে চলছে, কিভাবে শুরু হয়েছে এবং তার ব্যাকগ্রাউন্ডটা, এই নলেজটা দেখার জন্যই তাদের কাজ। তাছাড়া সে আর কোনো কাজ নেই, ফালতু এই কোশ্চেন দিতে যাবে কেন? খেলে কাজ নেই তার কাজই হচ্ছে দেখা যে তোমরা আদৌ ঠিকঠাক পড়েছো কিনা, মানে ডেপথ থেকে পড়েছো কিনা, যেটা মেন রিজন। আমি এখানটা একটু বসি। হ্যাঁ, কি দিচ্ছে? মার্ক কার্নি উইল বি দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার কানাডা, নো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, তার কোনো পলিটিক্যাল এক্সপিরিয়েন্স তার নেই, ঠিক আছে। নেক্সট, হি সার্ভড অ্যাজ দ্য 8th গভর্নর অফ দ্য ব্যাংক অফ কানাডা from 2008 to 2013. He also served as the chair of the Financial Stability
board from 2011 to 2018. He also served as the chair of the Financial Stability Board from 2011 to 2018. Mark Carney won the leadership race. কত ভোটে সে জিতেছিল দিয়ে দিয়েছে হি which is about 85.9% to the ballot cast. He also plays the maintain retaliatory tariffs on US goods. The tariffs on the US goods in the American shows the respect until the American shows the respect. এটা আর কিছু তেমন পড়া নেই, যেটা বলে দেওয়ার আমার এই কোশ্চেনটা চুজ করা এটা তো ইজি। হুইচ টিম ইন্ডিয়া ডিফিট দ্য 2025 ICC চ্যাম্পিয়নশিপ নিউজিল্যান্ড, সবাই জানে এটা, এটা আমি আর এক্সপ্লেন রাখিনি। হ্যাট হুইচ এডিশন দ্য ইন্ডিয়া কিরগিজস্তান জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ খঞ্জার commenced on 10 March 2025. খঞ্জার পয়েন্ট নোটেড, খঞ্জার কোশ্চেনটা আসবে খঞ্জার কোন কোন দুটো কান্ট্রির মধ্যে জয়েন্ট এক্সারসাইজ, এটা হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড কিরগিজস্তান। ইন্ডিয়া অ্যান্ড কিরগিজস্তান তাদের জয়েন্ট এক্সারসাইজ হচ্ছে খঞ্জার। ওকে, কি হবে অ্যান্সার? সি 12th। হুইচ এডিশন? 12th এডিশন, 12তম জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ খঞ্জার 12 between India and Kyrgyzstan began 10th March. Kyrgyzstan is hosting the 12th edition of India Kyrgyzstan. কে হোস্টিং করছে? কিরগিজস্তান। জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ খঞ্জার 10 March to 23rd March. India contingent are represented by troops from the parachute regiment. কোন কোন ইয়ে আছে? প্যারাশুট রেজিমেন্ট, স্পেশাল ফোর্সেস অ্যান্ড দ্য কিরগিজ কন্টিনজেন্ট রিপ্রেজেন্টেড কিরগিজ স্করপিয়ন ব্রিগেড। আমাদের ইন্ডিয়া থেকে কারা? প্যারাশুট রেজিমেন্ট, ফোর্সেস ফোর্সেসের প্যারাশুট রেজিমেন্ট, আর হচ্ছে কিরগিজস্তান কন্টিনজেন্টের বাই কিরগিজ স্করপিয়ন ব্রিগেড। এই দুটো মিলে যে এক্সারসাইজটা করছে, এই দুটো আর মানে স্পেশাল ফোর্সেস এই দুটো ডিপার্টমেন্ট মিলে যে এক্সারসাইজ করছে তার নাম হচ্ছে খঞ্জার। The 14-day joint exercise aims to exchange experience, the best practices in counter-terrorism, special forces operation and urban and mountainous areas. কিসের জয়েন্ট 14 দিনে যে জয়েন্ট এক্সারসাইজটা হচ্ছে তাদের মেইন টার্গেট কি না? টেররিজম অবভিয়াসলি, তারপরে কি কাউন্টার টেররিজম, যেটাকে আমরা বলে থাকি টেররিজমটা আলাদা, টেররিজম একটা কনসেপ্ট, সেটার মধ্যে যে পার্ট থাকে সেগুলোকে বলেছে কাউন্টার টেররিজম একটা আছে সেটা, আর একটা হচ্ছে ডেভেলপিং অপারেশন ইন আরবান অ্যান্ড মাউন্টেনিয়াস এরিয়া, অপারেশন ইন আরবান অ্যান্ড মাউন্টেনিয়াস এরিয়া। ওকে, the exercise will also focus on developing advanced special forces skills and sniping. কি কি skills of sniping, intervention, difficult buildings and mountain craft. Sniping আর একটা হচ্ছে difficult craft, intervention and the difficult buildings and mountain craft. Since the inception in 2011, Khanjar 12 is the annual training event. The last exercise was held in India January 2024. লাস্ট কবে হয়েছিল? 2024 ইন্ডিয়াতেই হয়েছিল। এই বছরটা কোথায় হচ্ছে না? কিরগিজস্তান। Which bank launched SBI Ashmita to help women entrepreneurship expand their business? State Bank of India, Bank of Baroda, Punjab National Bank, Canara Bank, State Bank of India. SBI Ashmita to help women entrepreneurship. কে না? State Bank of India. SBI has launched SBI Ashmita to help women. To help women entrepreneurs expand their business. It is a digital collateral free SME loan product. SME मतलब small medium enterprises. SME मतलब small medium enterprise. আমি সাইডে সরে আসছি এই কারণেই, কারণ মাঝখানে দাঁড়িয়ে থাকলে প্রত্যেকে দেখতে পারবে না, আমি চিল্লিয়ে বলে যাচ্ছি, প্রত্যেকে সেটা শোনো। Collateral SME loan product. Nari Shakti Platinum debit card has also been launched by SBI. কি ডেবিট কার্ড লঞ্চ করেছে এসবিআই না? নারী শক্তি প্ল্যাটিনাম ডেবিট কার্ড। ওকে, আরেকটা কি? অস্মিতা এন্টারপ্রেনারশিপের মাধ্যমে তারা কি করবে? তারা তাদের বিজনেসটাকে আরো এক্সপ্যান্ড করতে পারবে। কাদের জন্য এটা? কিসের উপর আবার মানে বেনিফিট আছে তাদের? ডিজিটাল এবং কোলাটেরাল ফ্রি। তারা ডিজিটাল মানে ধরো আগে যেমন যেটা ডিজিটালি তারা এটা লোন অ্যাপ্রুভ করতে পারবে, সেটাও এটা ফাংশন রয়েছে বা সেটারও এখানে সুবিধা রয়েছে।
দ্য ক্রেডিট কার্ড ইজ মেড অফ 100% রিসাইকেবল অ্যান্ড প্লাস্টিক। এটা কিন্তু একটা ভালো পয়েন্ট, কোশ্চেনটা দিয়ে দিতে পারলো যে নারী শক্তি প্ল্যাটিনাম ডেবিট কার্ড পয়েন্ট নাম্বার 1 ইট ইজ আ 100% রিসাইকেল প্লাস্টিক। এই পয়েন্টটা দেখে আমরা অনেক সময় ভাববো যে এটা এখানে আবার এনভায়রনমেন্ট কেন আসবে, তার মানে পয়েন্ট 1 ইজ রং। ওকে, এটা কিন্তু ঘাবড়ে দেওয়ার জন্য enough. The card is made of 100% recycled plastic. SBI will definitely SBI will identify top women entrepreneurs who will avail the SBI Ashmita loan. These women will be given the training and entrepreneurship and management. SBI কি করবে, টপ ওমেন যে এন্টারপ্রেনারশিপ আছে আমাদের তাদেরকে ইয়ে করবে, অ্যাভেল যেটা আমরা বলে থাকি খুঁজে বার করা। আরেকটা কি, তারাই আবার যে যারা লোন নিচ্ছে তাদেরকে ট্রেনিং, এন্টারপ্রেনারশিপ এবং ম্যানেজমেন্ট সেগুলোকে বোঝাতে পারবে। দিস লোন অফার্স আ সেলফ ইনিশিয়েটেড ডিজিটাল প্রসেস ফর ওমেন লেড এমএসএমই। যারা, এটা কিন্তু সবাই না, এবং দেখা যাবে তখন এই পঞ্চায়েতের মতোই হচ্ছে যে ওয়েব সিরিজটা, পঞ্চায়েত প্রধান হচ্ছে মহিলা কিন্তু তার পঞ্চায়েতই কি বলে পুরোপুরি দেখাশোনা করছে তার হাজবেন্ড। সেম থিংস দিয়ে দিচ্ছে কি, প্রসেস ডিজিটালি প্রসেস ফর ওমেন লিড এমএসএমই। যা এসব স্টার্ট আপ বলো, যেসব এন্টারপ্রেনার্স যারা আছেন তারা, যেগুলো মহিলাদের দ্বারা পরিচালিত পুরোপুরি, তারাই একমাত্র এই লোনটা পাবে। BOB Global Women NRE and NRO Savings Account. BOB Global Women and NRE and NRO Savings Account has been launched by the Bank Baroda and NRI. For Women NRI, যারা Women NRI তাদের জন্য BOB Bank of Baroda Global Women NRE and NRO Savings Account লঞ্চ করেছে। সেটা কি না, যারা NRI তাদের জন্য, নন রেসিডেন্সিয়াল অফ ইন্ডিয়া। Bob Premium NRE and NRO Savings Account has also been improved. Bob Global Women, আচ্ছা বব বলে এখানে কেউ আবার ইয়ে ভেবো না, কেউ গোয়েন্দা টাইপ কিছু ভেবো না। Bob Premium NRE and NRO Savings Account has also been improved. Bob Global Women NRE and NRO Savings Account offer features like auto sweep track facility. Auto sweep facility আগের দিনই বোঝাচ্ছিলাম, একটা অটো ডেবিট। Bob is the first public sector bank that offer insurance benefits to NRI their savings accounts. Bob is the first public sector bank. Bob, which type of bank? Public sector bank to offer insurance benefit NRIs in their savings accounts. Okay, next. Who was appointed as the chairman and managing director of the Hindustan Petroleum Corporation HPCL? রাজেশ ভার্মা, বিকাশ কৌশল না সঞ্জয় গুপ্তা না অনিল মেহতা? বিকাশ কৌশল। এখানে ডিটেলস দিয়ে দিচ্ছি বিকাশ কৌশলের, এত ডিটেলসে পড়া দরকার নেই, জাস্ট ওইটুকু পড়ে রাখলেই হবে। When is the International Day of Women Judges observed every year? কবে এটা অবজার্ভ করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন জাজেস? মার্চ 10। আর 8 মার্চ কি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। এটা কি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। নেক্সট, every year March 10 International Day of Women Judges is observed. This day started to highlight contribution of women in the judiciary and encourage more and more women take up judicial roles. কি না, এই ডেটা কেন সেলিব্রেট করা হয়, যেটা এটার উপর হাইলাইট করা এর জন্যই, যাতে কন্ট্রিবিউশন অফ ওমেন জুডিশিয়ারি, আমাদের যে আইন সেখানে যাতে ওমেন্সের পার্টিসিপেট আরো বেশি থাকে সেটার উপর, এবং এনকারেজ মোর ওমেন টু টেক আপ দ্য জুডিশিয়ারি রোলস। In 2021, United Nations General Assembly established the day and it was the first observed globally in 2022. কবে থেকে এটা শুরু হয়? 2021 and globally 2022. The induction কি হচ্ছে, the induction of Anna Chandi, the induction of Anna Chandi, the first woman High Court judge in 1937, marked the way equal representation of the sexes in all spheres of civil society in India. এটার জন্য লড়াই এখনো পর্যন্ত চলছে, এবং যার জন্য সব জায়গাতেই শুনতে হয়, অনেক কিছু শুনে থাকতে হয় যে ইকুয়ালিটির কথাটা যেটা এসে থাকে, ইকুয়ালিটির কথাটা
দরকার, ইকুয়ালিটি আমিও মনে করি যে ইকুয়ালিটি রাখা দরকার। সবসময় যে এটা না যে এই গ্রাউন্ডটা মেয়েদের থাকবে, ওই গ্রাউন্ডটা মেয়েদের থাকবে না, আরেকটা গ্রাউন্ড আছে অনলি ফর ছেলেদের, এখান থেকে তারা পাবে না। চান্স নিতে কি অসুবিধা? যেমন এখন এসএসসি বলছি, আর্মিতে তাদেরও কিন্তু এখন ফিল্ডে নিয়ে যাওয়া হচ্ছে, সেটার জন্য কিন্তু পারমিশন দিয়ে দিয়েছে। In 1989, Fatima Bibi became the first woman judge to the Supreme Court of India. India is the largest democracy in the world and has a huge judicial system. প্রত্যেকেই জানি। According to the Supreme Court Observer report by August 1, 2024, about 14% of judges serving in India high courts were women, but only 2 high courts had female chief justice. 14% of judges serving in India's high courts were women, but only 2 high courts had female chief justice. এই পয়েন্টটা আমি একটু আগে যখন বলছিলাম ওমেন এম্পাওয়ারমেন্টের কথা, সেখানে কিন্তু ইনক্লুড করা যেতে পারে। ওমেন এম্পাওয়ারমেন্টের কিন্তু পয়েন্ট দিতে থাকে ইকুয়ালিটি আর ইনইকুয়ালিটির উপরে, সেখানে কিন্তু কম্পেয়ার করা যায়। যেহেতু সোসিওলজি সাবজেক্টটা আমাদের লিখতে হয়, আর যাদের অপশন আছে তাদেরকেও লিখতে হয়, তো এইখানে এই পয়েন্টটা দিতে পারো। কেন ইকুয়ালিটি আর ইনইকুয়ালিটির কথাটা আমরা বারবার বলে থাকি। জাজ কত রয়েছে সার্ভিং দ্য ইন্ডিয়ান হাইকোর্টস? 14% অফ জাজেস। আর চিফ জাস্টিস কতজন? মাত্র 2 জন। তারপরে দিচ্ছে ইন আগস্ট 2024 754 জাজেস ইন দ্য হাইকোর্ট অ্যান্ড 160 ওয়ার ওমেন। আগস্ট কবে? 2024-এ 754 জন জাজেস হচ্ছে হাইকোর্টে, আর 100 তার মধ্যে 106 জন হচ্ছে মেয়ে। Who launched Surat Food Security Saturation Campaign? Who launched Surat Food Security Saturation Campaign? Amit Shah, Nitin Jairam Gadkari, Nirmala Sitharaman, Narendra Modi. Option D, the Prime Minister Narendra Modi. Prime Minister Narendra Modi launched Surat Food Security. Under this campaign, efforts have been made to identify eligible poor beneficiary families. The special focus will be the Ganga Sarupa widow women, elderly individuals, Divyangs and marginalized daily wage earners. Special focus কাদের উপর? উইডো ওমেন, এল্ডারলি ইন্ডিভিজুয়ালস, দিব্যাংস, যারা দিব্যাংস বলতে ফিজিক্যালি যেগুলোকে আমরা বলে থাকি না ডিসেবল, তারা, আর হচ্ছে মার্জিনাল ডেইলি ওয়েজ আর্নার্স, যারা মিনিমাম দিন আনা প্রতিদিন যাদের ইনকাম করে থাকে, শ্রমিক যাদেরকে আমরা বলে থাকি, যে ক্যাটাগরিতে থাকে। Prime Minister also distributed the benefits of the approximately 2 lakh eligible beneficiaries under the Pradhan Mantri Garib Kalyan Yojana. এটা সব থেকে ইম্পর্টেন্ট, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, PMGKY। PMGKY এর সোশ্যালের উপর একটা কোশ্চেন থাকবে, যার মধ্যে তোমাকে এই PMGKY এর যে স্কিমটা সেটা ইনক্লুড করতে হবে। কি কি এর বেনিফিট আছে, কি কি স্কিমে ইনক্লুড করা আছে, সমস্ত কিছু করতে হবে। তারপরে দ্য মেন এম দ্য ইনিশিয়েটিভ টু এনশিওর কম্প্রিহেন্সিভ ফুড সিকিউরিটি কভারেজ। দ্য মেন এম কি না, ইনিশিয়েটিভ টু এনশিওর কম্প্রিহেন্সিভ ফুড সিকিউরিটি কভারেজ। আদেও তাদের কাছে প্রপার খাদ্য পৌঁছাচ্ছে কিনা, এটা তাদের প্রধান লক্ষ্য। অ্যাজ আ ওমেন, চাইল্ড ডেভেলপমেন্ট থেকে শুরু করে মানুষদের, নারী প্রত্যেকের যে পুষ্টিটা, ফুড কভারেজ সেটাকে বলা হচ্ছে। ফুড কভারেজ, নিউট্রিশন পরে আসছে, নিউট্রিশনেরটা আলাদা। প্রধান যে আমাদের খাদ্যগুলো, বেঁচে থাকার যে খাদ্যগুলো দরকার, এটা আদৌ তাদের কাছে পৌঁছাচ্ছে কিনা সেটার জন্য। ইট উইল অলসো হেল্প দ্য গভর্নমেন্ট ইন অ্যাচিভিং দ্য গোল অফ প্রোভাইডিং এসেন্সিয়াল It is also help the government in achieving the goal providing essential food, grains and unprivileged, যারা unprivileged সেক্টর আমরা বলে থাকি আমাদের ইকোনমিক, অ্যাকর্ডিং টু আমাদের ইকোনমিক স্কেল, প্রিভিলেজ অ্যান্ড আনপ্রিভিলেজ, তাদের যে গোল, মানে অ্যাচিভিং দ্য গোল প্রোভাইডিং এসেন্সিয়াল ফুড, গ্রেনস, মানে খাদ্যশস্য, সমস্ত সে তাদের যে খাদ্যশস্য তাদেরকে দেওয়া দরকার, সেটা আদৌ ঠিকঠাক পৌঁছেছে কিনা। PMJKY গরিব কল্যাণ যোজনা, এটা হচ্ছে লক্ষ্য। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা was launched 2020, provide free quality food grains
টু পুয়ার ফ্যামিলি। আচ্ছা, এর মধ্যে কিন্তু একটা কোশ্চেন আসে, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, সরি, এখানে কিন্তু ওই যে বিপিএল যারা, সেই ক্যাটাগরিটা তোমরা লিখলেও লিখতে পারো। ওকে, আছে বিপিএল এর একটা কোশ্চেন দেখছিলাম এবারে কারেন্ট অ্যাফেয়ার্স এর, সেইখানে এই স্কিমের মধ্যে কিন্তু এটা ইনক্লুড করা যায়। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা কারা এই স্কিমটা থাকতে পারে? মোস্ট অফ দ্য টাইম যেটা আমাদের ইকোনমিক, অ্যাকর্ডিং টু আমাদের ইকোনমিক ডাইভার্সন, সেখানে যেটা বলা হয়েছে যারা বিপিএল লিস্টের মধ্যে ইনক্লুড, তাদের জন্য এই স্কিমটাই বেশিরভাগটাই। আর তাছাড়া যারা নর্মালি যেসব যারা প্রতিদিনের ঠিকঠাক মতো তাদের কাছে খাদ্যদ্রব্য পৌঁছাচ্ছে না, আরো অন্যান্য যে ক্যাটাগরির লোকজন বিলং করে থাকে, তারা এই স্কিমের মধ্যে নাম নথিভুক্ত করতে পারে। India's first hydrogen train is be launched on the dash March 31. By March 31, কোথা থেকে শুরু হবে? অপশন সি, জিন্দ সোনিপাত রুট। অপশন সি, জিন্দ সোনিপাত রুট। ওকে, India's first hydrogen train is to be launched on the Jind Sonipat route by March 31. India is ready to achieve historic milestone in its railway sector with the launch of its first hydrogen powered train. India achieved historic milestone first hydrogen powered train. বন্দে ভারতের উপর দিয়ে যাচ্ছে, মানে দ্বিগুণ স্পিড হবে। The train is scheduled to commence the operation by March 31, 2025 on the Jind Sonipat route, Haryana. Hydrogen trains are the future eco-friendly and rail transport. Hydrogen trains the future eco-friendly rail transport. তারপরে hydrogen train use hydrogen fuel cells which produce only water and heat as by the products. Which only water and heat as by products. This train will cut the carbon emission and noise pollution. These trains will cut the carbon emission and noise pollution. Exactly ভাই, ট্রেনগুলো যখন এসে থামে যেরকম জোরসে একটা বাজে, মানে যারা স্টেশনে দাঁড়ানোর সাথে সাথেই, it will make them cleaner alternative passenger travel. It will make them cleaner alternative for passenger travel. The train can achieve a top speed 110 km, can accommodate 2,638 passengers. The train will be equipped with 1,200 HP engine. এর আগের দিন এরকম একটা ইঞ্জিন নিয়ে পড়ছিলাম না? The train will equipped with 1,200 HP engine, which will make the highest capacity hydrogen powered train in the world. Question এইটাই দেবে। কত ইঞ্জিন? 1000। একটা হাইড্রোজেনের একটা কোশ্চেন পড়ছিলাম, আমি ভুলে গেছি, দুদিন আগেই পড়েছি। নেক্সট, India has imposed anti-dumping duty of up to $986 per ton water on water treatment chemicals imported from China and which country? India has imposed anti-dumping duty ইম্পোজ করেছে, আরোপিত করেছে, আপ টু $9.86 per ton ওয়াটার ট্রিটমেন্ট কেমিক্যালস ইম্পোর্টেড ফ্রম চায়না। হুইচ কান্ট্রি? কে? জাপান। কার উপর আরোপিত করেছে? জাপানের উপর। কার থেকে সে ওয়াটার ট্রিটমেন্ট কেমিক্যালস ইম্পোর্টেড ফ্রম চায়না? চায়না থেকে জাপান ওয়াটার ট্রিটমেন্ট কেমিক্যালস ইম্পোর্টেড করেছিল, তার জন্য ইন্ডিয়া কত অ্যান্টি ডাম্পিং ডিউটি আরোপ করেছে না ডলার পার টন। ভাবা, $9.86। India has introducing anti-dumping duty up to $986 per ton। 1 minute। আচ্ছা,
এই অ্যান্টি ডাম্পিং ডিউটিটা কি? অ্যান্টি ডাম্পিং ডিউটিটা হচ্ছে যে টু রেকটিফাই দ্য ট্রেড, যেটা আমাদের বিজনেস চলছে, যেটা রপ্তানিকারক দেশগুলি, তারা ডিস্টর্টিং এফেক্ট রিএস্টাবলিশ দ্য ফেয়ার ট্রেড, মানে যেটা শুষ্ক, যে আমাদের নর্মাল যেটা কি বলবো ভর্তুকি বিরোধী যেটা আমরা বলে থাকি, যে সাবসিডিজ দেওয়া হয় সেটার উপর আরোপ করা। ধরো আমি একটা জিনিস এখান থেকে কিনছি, সেই জিনিসটার উপর একটা ট্যাক্স দেওয়া হচ্ছে, দিয়েই কিনছি, তার উপর আমি যেখানে পাঠাচ্ছি সেই দেশের ট্যাক্সটাও যখন দিতে হচ্ছে, এবং তারপরে গভর্নমেন্ট যখন সেখান থেকে যে মানুষটা কিনছে সেখান থেকে তার উপর এবার একটা ট্যাক্স নিচ্ছে, তো সেইটার জন্য যে এটা যাতে না নেওয়া হয় তার জন্য এই দেশ থেকে যখন ওই দেশে যাবেই, সেই যখন ট্যাক্সটা পেমেন্ট করে দিচ্ছে, তাতে মানুষ যখন কিনছে তাকে আর ট্যাক্স দিয়ে কিনতে না হয়, তার উপরেই এই এটা মানে এই অ্যান্টি ডাম্পিং ডিউটিটা লাগু করা হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি যে ভর্তুকি বিরোধী শুষ্ক। ভর্তুকি বিরোধী শুষ্ক মানে গভর্নমেন্ট এর হয়ে আর কোনো সাবসিডিজ দেবে না, যেটা আগে গভর্নমেন্ট করে থাকতো, এখন যেটা করা হয়ে থাকে যে গভর্নমেন্ট এটা আর তার হয়ে কোনো সাবসিডিজ দেবে না। এখানে গভর্নমেন্ট তো হয় না, এটা হয়ে থাকে দুটো কান্ট্রি যখন ট্রেডিং করছে, মাঝখানে যদি কোনো একটা কান্ট্রি চলে আসে, লাইক দ্যাট ইন্ডিয়া জাপান নিয়ে যাচ্ছে, মাঝখানে ইন্ডিয়া আছে। তো এতদিন ধরে কি হতো, চায়না থেকে যে তুমি একটা ট্যাক্স দিয়ে নিয়ে আসছো, তার ফলে তোমাকে আর ইন্ডিয়াতে এখানে দিতে হচ্ছিল না। তো এখন তোমাকে কি করতে হচ্ছে, ইন্ডিয়া এটা স্টার্ট করেছে অ্যান্টি ডাম্পিং ডিউটি। যখন তুমি অন্য একটা দেশ থেকে নিয়ে যাচ্ছ এবং আমাদের এই দেশের ওপর দিয়ে নিয়ে যাচ্ছ, তো তোমাকে সেখানে একটা সাবসিডি দিয়ে যেতে হবে। ইটস কল্ড অ্যান্টি ডাম্পিং ডিউটি। ওকে, এবং যেটা হয় কারণ রপ্তানিকারক দেশ এবং যে আমদানি শুল্ক আমদানি যিনি করছেন তার যে দেশ, তার সমস্ত উৎপত্তি স্থল থেকে শুরু করে, যদি সে আমাদের দেশ থেকে কিন্তু তাহলে সেটা আমার ন্যাশনাল ইনকাম হতো না, তো সেটা তো হচ্ছে না। তো এদিকে তুমি আমার এরিয়া বাউন্ডারিজ তুমি ইউজ করে যাচ্ছ, তো এইটা যাতে কম করা হয় বা এটারই জন্যই এই ডিউটিটা আরোপ করা হয়ে থাকে। যত তোমার ডিউটি যদি বেশি হয় তখন কি হবে, যে তারা একটা বিকল্প ওয়ে খুঁজতে থাকবে বা সামহাও ইন্ডিয়ার সাথে তাদের অন্য কোনো একটা ইম্প্যাক্ট করবে, যেটা ইন্ডিয়ার ন্যাশনাল ইনকাম হয়ে থাকবে। তো তাই জন্য অ্যান্টি ডাম্পিং ডিউটি অনেক সময় এইভাবেই আরোপ করা হয়ে থাকে, বিশেষ করে রপ্তানিকারক নির্বিশেষে আমদানির ক্ষেত্রে এবং সাধারণ এবং সর্বজনের জন্য প্রযোজ্য হয়ে থাকে রপ্তানিকারকের জন্য। কি দিচ্ছে, দ্য মেজার ইজ ডিজাইন shield the domestic industry from low cost import. Measure is designed to shield to domestic industry from low cost imports. The Ministry of Finance issued the decision based on the recommendation from the Director General of Trade Remedies. The director's investigation concluded that the domestic market had been harmed by the influx and unfairly priced imports. স্বাভাবিকভাবে the ডিরেক্টরস ইনভেস্টিগেশন কনক্লুডেড দ্যাট দ্য ডোমেস্টিক মার্কেট, আমাদের যে দেশীয় মার্কেট আছে সেটা এর জন্য হার্ম হচ্ছে। তুমি চায়না থেকে বাই করে এখানে এসে যদি আবার বিক্রি করতে চাও কোনো একটা জিনিস, তো সেটার উপর তুমি আর কোনো ট্যাক্স দিচ্ছ না কেন, এটার উপর ট্যাক্স তাহলে কোত্থেকে, আমাদের যে ইনকামটা থাকবে সেটা কোত্থেকে আসবে, সেটা তো হচ্ছে না। The imposition of this duty aims to promote fair competition and support the domestic sector. আমাদের যে দেশীয় যে সেক্টরগুলো থেকে থাকে, তো সেটার উপরে যাতে ফেয়ার থাকে সেই জন্য এই অ্যান্টি ডাম্পিং ডিউটিটা করা হয়। নর্মালি যেটা আমি প্রথমেই বললাম যে আমি এখান থেকে আমার চায়না একটা মার্কেট তার দেশে জিনিসটা বানাচ্ছে, চায়না একটা তার দেশে জিনিসটা বানাচ্ছে, সেখান থেকে জাপান কিনলো, কিনে আবার সেটা ইন্ডিয়াতে বিক্রি করতে আসছে, তাহলে সে কি করছে, সে ইন্ডিয়াকে কোনো ট্যাক্স দিচ্ছে না, যেহেতু সে চায়নাকে ট্যাক্স দিয়ে আসছে, জাপান নিজে কিনছে, সে কিন্তু তখন এখানে ট্যাক্সটা দিচ্ছে না। কিন্তু এতে তার মানে কি হচ্ছে, ইন্ডিয়া লস খেয়ে যাচ্ছে, ইন্ডিয়া লস খাচ্ছে। ইন্ডিয়া তখন কি করবে না, যে জিনিসটা চায়না যত পার্সেন্ট নিচে ট্যাক্স সেটা চায়নার প্রোডাক্টের উপর নিয়েছে, আমাদের এখানে যখন তুমি বিক্রি করতে আসছো তার উপরে সেই ইন্ডিয়ার ট্যাক্সের সিস্টেম, ইন্ডিয়া যত ট্যাক্স নেয় সেই ট্যাক্সটাই ইন্ডিয়া এখানে নেবে। তো স্বাভাবিকভাবেই তুমি যে প্রোডাক্টই বানাও না কেন, তোমার কান্ট্রিরই হয়ে থাকুক বা অন্য কান্ট্রিরই হয়ে থাকুক, যখন তুমি সেটা বিক্রি করছো তখন এটা তোমার প্রোডাক্ট, তোমার প্রোডাক্ট, তো তুমি তোমার প্রোডাক্টকে আমরা এই কান্ট্রিতে তো বিনা ট্যাক্সে বিক্রি করতে দেবো না। তার ফলে কি হবে, আমাদের যে ডোমেস্টিক প্রোডাক্টগুলো হচ্ছে এক তো সেগুলো বিক্রি হবে না, সেগুলো লস খাবে। তো তাদের যাতে মার্কেটটা ঠিক থাকে বা ইন্ডিয়ার ট্যাক্সের সিস্টেমটা যাতে ঠিক থাকে, সমস্ত কিছু ফেয়ার ট্রেড থাকার জন্যই ইন্ডিয়া এই অ্যান্টি ডাম্পিং ডিউটিটা স্টার্ট করে।
Next, which countries have entered into a MoU for the collaboration of the regulating medical products? India and South Africa, India and Jamaica, India and America, and India and Sri Lanka. Sorry, India and Armenia. তাহলে answer হবে India and Armenia. Answer C is the right answer. The agreement was signed in Delhi is the presence of India's External Affairs Ministry, Dr. Jaishankar, and the Armenia's Foreign Ministry, Arat Mirozian. The two sides discussed potential cooperation in the fields of digital technology and pharmaceuticals. কি সাইজে ডিজিটাল টেকনোলজি অ্যান্ড ফার্মাটিকুলাস এই দুটো ডিপার্টমেন্ট এই দুটো ফিল্ডের উপরই ইম্প্যাক্ট মানে প্যাক্ট সাইন করা হয়েছে। দে অলসো অ্যাসেট দিস ইজ কল্ড বায়োল্যাটারাল ট্রেড এগ্রিমেন্ট। This is called bilateral trade agreement. This is not a strategic partnership. They also assess the expanding India-Armenia relationship, including areas like political exchange, trade, economics, connectivity, education, culture, and people-to-people ties. They also assess the expanding India-Armenia relationship, including areas like political exchange, trade, economics, connectivity, education, culture, and people-to-people ties. A separate MoU was signed between the Sushma Swaraj Institute Foreign Services and Armenian Diplomatic School. Separate MoU কার সাথে সাইন হয়েছে? সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিসেস অ্যান্ড আর্মেনিয়ান ডিপ্লোম্যাটিক স্কুল। ডক্টর জয়শঙ্কর ইজ দ্য রিটায়ার্ড ইন্ডিয়াস কমিটমেন্ট Dr. Jaishankar reiterated India's commitment to strengthening its historical ties with Armenia. He highlighted the positive political relation, growing the trade and deepening the defense cooperation between the nations. সে কি পয়েন্ট হাইলাইটেড করেছে ডক্টর জয়শঙ্করের পলিটিক্যাল রিলেশন, ইন্ডিয়া আর্মেনিয়ার সাথে যে পলিটিক্যাল রিলেশন, রাজনৈতিক যে সম্পর্ক রয়েছে সেটা, আর তার সাথে গ্রোয়িং ট্রেড, আরও যে ট্রেডের ইন্ডিয়া আর্মেনিয়া আর কি ট্রেড করে থাকে সেটা, আর কি ডিপেন্ডিং দ্য ডিফেন্স কোঅপারেশন বিটুইন দ্য নেশন, তাদের যে দুটো নেশনের যে কোঅপারেশনটা রয়েছে সেটার সম্পর্কে তিনি বক্তব্য রেখেছেন। Jaishankar also extended the views with Mr. Mirozian on regional and global issue of the mutual concern. Exchange the views, দুজনের ভিউজ এক্সচেঞ্জ করেছে মিউচুয়াল কনসার্নের মাধ্যমে। গ্লোবাল কনসার্নের নর্মালি গ্লোবাল কনসার্নের মধ্যে কি আসবে? একটা হচ্ছে টেররিজম আর একটা হচ্ছে এনভায়রনমেন্ট। ওকে, এটা এনভায়রনমেন্ট মানে উপরেই তো পড়লাম না এনভায়রনমেন্ট পড়ে পড়িনি। নেক্সট, which of the following statement is correct about the parliament passed the railways amendment bill? এইটা কিন্তু very important. Parliament passed railway amendment bill for better functioning and independence railway board. The Railways Bill 2024 will amend the Railways Act 1989. Which of the above the statement are correct? One only, two only, both one and two, and neither one or two. You have answered C. Both, one or two. Answer C, both one or two. Railway Amendment Bill has been passed in Rajya Sabha with a voice vote. Rajya Sabha with a voice vote. কোন কিসের মাধ্যমে? ভয়েস ভোট। এখানে কিন্তু কোনো ব্যালটের সিস্টেম নেই। এখানে কোনো ব্যালটের সিস্টেম নেই। The Railways Amendment Bill will amend the Railways Act 1989. The main aim to enhance the power of the railway board and enable to functioning and independence of the body. The main aim to enhance the power. Main aim কি? Power. Enhance the power. রেলের যে পাওয়ার সেটাকে আরো সমৃদ্ধ করে তোলা। এনহ্যান্স মানে বাড়ানো বা সমৃদ্ধ করা। তারপরে কি দিচ্ছে? 1989 কোথায় গেল? আমি নিজেই খুঁজে পাচ্ছি। Independence of body, ঠিক আছে। The bill proposes to simplify the legal framework by the incorporating the all provision of the Indian Railways Board 1905 and the Railways Act 1989. The provision of the bill will reduce the need to refer two laws and instead the reference will be required only one law.
The provision of the bill will reduce the need to refer two laws and instead reference will be required to only one law. প্রভিশনে কি দেওয়া আছে, দুটো মানে যে আইন রয়েছে সেটাকে কমিয়ে দুটো আইনে রেফার করার কথা বলা হয়েছে, অ্যান্ড তার পরিবর্তে রেফারেন্স উইল বি রিকোয়ার্ড, মানে আরেকটা রেফারেন্স হিসাবে সেটাকে একটা রাখলেই চলবে। This new act will now affect the functioning of the railway board, zones and division. সেটা কোথায় কোথায় স্টার্ট করা হবে, উইল নট এফেক্ট, সরি, কোথায় কোথায় তার এফেক্ট পড়বে না, রেলওয়ে বোর্ড, জোনস অ্যান্ড ডিভিশন। এই যে আমাদের যে জোনস অ্যান্ড ডিভিশনগুলো থেকে, নর্থ জোন, সাউথ জোন, যে ডিভিশনগুলো থাকে তাদের কোনটার উপরে এই এফেক্টটা পড়বে না, যা হবে আপার মিনিস্ট্রি লেভেলের হবে। নেক্সট, হুইচ এডিশন অফ দ্য ন্যাশনাল সেফটি উইক হ্যাজ বিন অবজার্ভ ফর 4th to 10th March? 65, 76, 23rd, 54th? D, option D, 54th. এক মিনিট, explanation. 54th National Safety Week has been observed from the 4th to 10th March. The 5th National Safety Week celebrated between the 4th to 10th March annually. National Safety Week celebrated started a safety awareness march from NTR Stadium, Pentakota Convention Center. NTR Stadium, Pentakota Convention Center. Safety and well-being crucial for the Viksit Bharat is the theme of 54th National Safety Week. কি না আগের দিনই পড়ছিলাম, crucial for Viksit Bharat, safety and well-being crucial for the Viksit Bharat, the theme of the 54th National Safety Week. The National Safety Council of India leads the National Safety Week campaign. The National Safety Council of India leads the National Safety Week campaign. In 1972, the National Safety Day was formally celebrated for the first time and the third long event. কবে এটা ফার্স্ট ইয়ে করা হয়, সেলিব্রেট করা হয় 1972, and the week long event, একটা বড় ইভেন্ট চলে এটার জন্য। এমন না যে ছোটখাটো একটা ডে সেলিব্রেট করে, যেটা একটা ন্যাশনাল সেফটির জন্য ছোট একটা বড় একটা ইভেন্ট করা হয়। কবে? 1972-এ। It is focus the importance of safety for a developed India. Focus the safety, যেটা আমাদের প্রত্যেকেই বলতে কি সেফটি মেনটেন করে চলা উচিত, কিন্তু আমরা এতটাই মানে নিজেদেরকে মহান ভেবে দেখি যে উইদাউট সেফটি উই আর ডুইং এভরিথিং। নেক্সট, which among the following became a judge of the Supreme Court? আচ্ছা, কে হবে এখন যে চলছে, তারপরে কে হবে? জাস্টিস হরিশ টান্ডন, জাস্টিস জয়মালা বাগচি, জাস্টিস টি.এস. শিবঙ্গনম, জাস্টিস সঞ্জীব কাপুর। জয়মালা বাগচি, জাস্টিস জয়মালা বাগচি। চন্দ্রচূড়ের পিরিয়ড শেষ হবে, বাঁচা গেছে বাবা। Justice Joymala Bagchi became the judge of the Supreme Court. The center notified the president appointment of Calcutta High Court judge. The center notified the president appointment of the Calcutta High Court judge. Question কি দিচ্ছে? Supreme Court judge হবে, কে হবে? On March 6, the Supreme Court Collegium had recommended the Justice Bagchi's name. The government, Justice Bagchi would have the tenure more than 6 years before I assumed the office as the Chief Justice of India. কোশ্চেনটা এখান থেকে দেবে, অ্যাজ আ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর জাজ যে টেনিয়র কতদিন হয়, কিভাবে, কে অ্যাপয়েন্ট করে। অ্যাজ অ্যান প্রিলিমস প্রসপেক্ট অলওয়েজ রিমেম্বার কে অ্যাপয়েন্ট করে আর তার টেনিয়র কত বছর হয়ে থাকে। ঠিক আছে, এই দুটো কোশ্চেন কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এই দুটোর ওপরের মানে যত প্রিলিমসের এই সাধারণত কোশ্চেন দেবে, কখনো নাম পড়ার দরকার নেই, কখনো সে কোন কোর্টে আগে প্র্যাকটিস করতে বা সে কোন কোর্টে জাজ রয়েছে সেটা সব কিচ্ছু পড়া দরকার নেই। পড়ে নিয়েছে এসসি, ব্যাস ওইটুকুই, এর থেকে আর গভীরে ঢোকার দরকার নেই। এবার গভীরে ঢোকো যে জাজ রিকোয়ার করা হয় কিভাবে।
তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কে পাঠায়, কে তাদের ওথ টেকেন করায়, এই সমস্তগুলো তাদের কোশ্চেন হবে। তাদের টেনিয়ার কত হবে, তাদের কি ফেসিলিটি দেওয়া হয়, এভরিথিং। এই যে লক্ষ্মীকান্ত খোলো, সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট, এই দুটো চ্যাপ্টার পুরো আমার ঠাম্মা বলতো ঠোঁটস্থ কণ্ঠস্থ মুখস্থ যা যা আছে সব পড়ে ফেলো, এই দুটোর ওপরে আর কিচ্ছু আসবে না, জাস্ট পয়েন্টটা নোট ডাউন এটার জন্য। জাস্টিস বাগচি ফাগচি যায় ভার্মে, জাস্টিস বাগচির নামটা হয়তো শো অফ, জাস্ট পয়েন্টটা হচ্ছে সুপ্রিম কোর্ট টেনিয়ার পদ্ধতি, সুপ্রিম কোর্টের জাজ হতে গেলে কি কি করতে হবে, কত এক্সপিরিয়েন্স লাগতে হবে, কত বছর হাইকোর্টে কাজ করতে হবে, সমস্ত কিছু তার পড়তে হবে। লক্ষ্মীকান্ত খুলে পড়ে নাও। আমার এখানে নোট বানানোর জায়গা থাকে না, তাই আমি লিখে দিচ্ছি না, যার জন্যই মুখে বলে দিচ্ছি, পয়েন্টগুলো তোমরা সেইভাবে দেখতে থাকো, কারণ পরীক্ষার সময় তখন বাড়িতে এসে বা ওখান পরীক্ষার হলে মাথা চাপড়ানোর থেকে পয়েন্টগুলো পড়ে রাখা অনেক বেটার, কারণ এই পয়েন্টগুলি কোশ্চেন দেবে। নেক্সট, according to the seniority norm, the Justice Bagchi would take over the office of the CGI in May 2031. Justice Bagchi was appointed Judge the High Court at Calcutta on June 27, 2011. The Supreme Court of India comprises the Chief Justice of India and not more than 33 other judges. Supreme Court of India, Chief Justice of India, not more than 33 other judges. কতজন জাজের বেশি রাখা যাবে না। দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট আর অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল 124 অফ দ্য কনস্টিটিউশন বাই কোশ্চেন এইটা আর এইটা। দ্য এজ 65 আর একটা কি জানো 6 ইয়ার্স অ্যাজিউম দ্য অফিস, এই তিনটে পয়েন্ট দিয়ে বসে থাকবে। প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল কত 124 অফ দ্য কনস্টিটিউশন, আর্টিকেল 124 ধারায় প্রেসিডেন্ট তাদেরকে অ্যাপয়েন্ট করে থাকে। কাকে কাকে না, জাজ এবং সুপ্রিম কোর্ট চিফ সিজিআই এবং জাজকে প্রেসিডেন্ট 124তম ধারার আন্ডারে তাদের অ্যাপয়েন্ট করে থাকে এবং তাদের বয়স হতে হবে, তারা মানে 65 বছরের নিচে বা 65 বছর তাদের রিটায়ার এজ। Next, which will be the first Indian state to launch its own satellite? Manipur government, Maharashtra government, Assam government না Karnataka government? Recently হয়েছে Assam government, recently হয়েছে Assam government. Assam government launched its own satellite. The Assam state government announced the launch its own satellite named Assam Sat. Name কি Assam Sat. Name হচ্ছে Assam Sat. Assam will be the first state in country to have its own satellite. Assam will develop the satellite with INS Space, Indian National Space Promotion and Authorization Center in space of the Department of Space. The satellite aims to strengthening data access for key socio-economic initiatives and enhance the border surveillance. মেইন টার্গেট বর্ডার সার্ভেলিয়েন্স। ওটা প্রত্যেকটা মানে টেকনোলজি একটা কিওয়ার্ড কপি পেস্ট করা হয়, এটাই করা হয়েছে। দ্য কি সোশিও ইকোনমিক ইনিশিয়েটিভস অ্যান্ড দ্য বর্ডার সাইলেন্স, এটা জাস্ট বর্ডার সাইলেন্স হচ্ছে মেইন, কারণ কিভাবে নর্থ ইস্টে দাঙ্গাতে বলবো না, ওটা মণিপুর মিজোরামদের সাথে প্রত্যেকবার কোথাও না কোথাও ঝামেলা লেগেই থাকে। তারপর এদিকে আছে চায়না, তো তাদের মধ্যে যে ওই গোষ্ঠীগত দ্বন্দ্ব টাইপই গৃহযুদ্ধ টাইপ লেগেই থাকে, তো সেটার জন্যই বর্ডার সার্ভেলেন্সের খুব দরকার হয়ে পড়ে, বিশেষ করে অরুণাচল প্রদেশে, যাতে কভার করা যেতে পারে, কারণ ওদিক দিয়ে ঢুকলে তো আসামে আসতে বেশিক্ষণ টাইম লাগবে না। নেক্সট, তারপরে কি দিচ্ছে, দ্য স্যাটেলাইট উইল হেল্প ইন প্রোভাইডিং ডেডিকেটেড সার্ভিসেস ফর এগ্রিকালচার, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ম্যানেজমেন্ট অ্যান্ড পুলিশ অপারেশন, এগুলো হেল্প করবে, সবাই জানে। It will also ignite the imagination of students of the state who will be involved in building experimental satellite support in SPAC and the ISRO. এটা কি না, যেসব স্টুডেন্টরা তারা স্পেস তো না, স্যাটেলাইট টেকনোলজি বা রেডিও কার্বন টেকনোলজি, হ্যাঁ স্যার, যে এই টেকনোলজি সংক্রান্ত
যারা এক্সপেরিমেন্টস করতে যাও তারা এই বিল্ডিং এ মানে তারা এই ডিপার্টমেন্টে ইনভলভ হতে পারো। কাদের সাথে? কাদের সাপোর্টে? না ইনস্পেস অ্যান্ড ইসরো তাদেরকে সহায়তা করবে। गाड़ी मेला बालकृष्ण पास Prasad, sorry, Gadimela Balakrishna Prasad passed away at the age of 76. He was famous singer, writer, actor, none of this singer. এখানে তা দিয়ে দিয়েছে। Singer and former Asthana Vidwan, counter musician of the Tirumala Tirupati Devastam, TTD. TTD full form হচ্ছে তিরুমালা তিরুপতি দেবাস্তম। টিটিডি কিন্তু একটা মানে স্ট্রং অর্গানাইজেশন, যেখানে কিন্তু আলাদা করে মানে ওদের ওখানে যদি কিছু নিয়োগ টিয়োগ করা হয় তার জন্য আলাদা করে গভর্নমেন্ট থেকে অর্গানাইজেশন ইয়ে করা হয়, ফর্ম ফিল আপ করানো হয়, ঠিক আছে? ছোটোখাটো কিছু না, কিন্তু বিশাল বড় একটা অর্গানাইজেশন, যেটা অলরেডি মানে গভর্নমেন্টেরও যথেষ্ট নিয়ে থাকে, কাজের থাকে এর মধ্যে। যেমন অনেকদিন আগে দিয়ে পড়েছিলাম টিটিডিতে পুরোহিত নিয়োগ করা হবে, তার জন্য এই পরীক্ষা দিতে হয়, মানে মারাত্মক লেভেল তাদের। Balakrishna Prasad, who served TTD from 1972 to 2006, became a famous for composing tunes over 1 lakh compositions. Saint poet Talapakka and Annamacharya. Composite saint poet ki Talapakka and Annamacharya. এটাই দিয়ে দিল। Talapakka and Annamacharya composed by who? তখন কিন্তু পয়েন্টে এটা লিখতে হবে। Balakrishna Prasad. Which of this composition like Vinarao Vaggamu, Vishnu Katha, Jagadupu Bhailand? Popular Telugu film Annamaya. His contribution devotional music, especially in the disseminating the literature of the Annamacharya, have left a lasting legacy in the world, classical and the Carnatic music. Annamacharya, which type of music? It's the classical and Carnatic music. Classical and Carnatic music. The Commonwealth Games Federation has changed in the name of Commonwealth Athletes, Commonwealth Sports, Commonwealth Federation না Commonwealth Champions কি হবে? Commonwealth Game Federation has changed its name to option A Commonwealth Athletes, Commonwealth Athletes। এখানে সব দিয়ে দিচ্ছি। The Commonwealth Games Federation GCGF has changed the name Commonwealth Sports and part of the More in Common brand campaign. More in Common campaign. The announcement was made as the occasion of the Commonwealth Day and annual celebration of the Commonwealth nation of the second Monday of March. Announcement was made the occasion of the Commonwealth Day and annual celebration of the Commonwealth nation on the second Monday of March. Commonwealth Day also makes the day when we are the transforming from sports federation a sport movement, and Commonwealth Games has become our public name. The Commonwealth sport is evolving a movement allowing a stronger, more unified purpose to be displayed, which connects the audience at deeper level. এটা কি? যেটা আরো নিজেকে স্ট্রং করে তোলে, অ্যালাউইং স্ট্রঙ্গার, মোর মোর ইউনিফিড পারপোজ। তোমার যে নিজের যে মানে পারপোজ, নিজস্ব যে উদ্দেশ্য, সেটাকে আরো শক্তি করে তোলে এবং ডিসপ্লেড আরো প্রতিষ্ঠিত, আরো ফুটিয়ে তোলে। ডিসপ্লেড মানে যেটাকে আমরা বলে থাকি ফুটিয়ে তোলা। হুইচ কানেক্ট দ্য অডিয়েন্স টু ডেপার লেভেল, যেটা অডিয়েন্স মানে যে দর্শক থাকে তার সাথে একটা আলাদাই গভীরভাবে সেটাকে আকর্ষণ করে। The Commonwealth Games logo reflects the values of the humanity. এইটা একটা কোশ্চেন। The Commonwealth Games logo, এক সেকেন্ড দাঁড়া। হ্যাঁ, Commonwealth Games logo reflects the values of humanity, equality and destiny, represented the three colored V shapes. থ্রি কালার ভি শেপ, আমার শেপটা ঠিক মনে পড়ছে না।
represented by six দেখতে হবে। ইট রিপ্রেজেন্ট দ্য সিক্স রিজিয়নস অফ আফ্রিকা। এইরকম কিন্তু আমি একবার কোশ্চেন দিয়েছিলাম, সরি সেটা ইউপিএসসি নয়, ইউপিপিসিসি দিয়েছিল। আমি একবার ইউপিপিসিএস দিয়েছিলাম, তো সেখানে এই কোশ্চেনটা ছিল। কমনওয়েলথ গেমস ইয়ে থিমস রিপ্রেজেন্ট হাউ মেনি রিজিয়ন্স, সিক্স রিজিয়ন্স অ্যান্ড লাইক নামগুলো ডট 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 ডট। আমেরিকা, আফ্রিকা, এশিয়া, ক্যারিবিয়ান, ইউরোপ অ্যান্ড ওসিয়ানিয়া। কি কি? আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, ক্যারিবিয়ান অ্যান্ড ওশিয়ানিয়া। ইউনাইটিং দ্য ডাইভার্স কালচার থ্রু দ্য পাওয়ার অফ স্পোর্ট। এটার মাধ্যমে এতগুলো দেশের কমনওয়েলথ গেমস কি রিপ্রেজেন্ট করছে? ইউনিটি দ্য কালচার ডেভেলপার থ্রু দ্য কালচারাল পাওয়ার অফ দ্য স্পোর্ট। মানে স্পোর্ট খেলার মাধ্যমে আমাদের যে কালচারাল পাওয়ারটা আছে, মানে কোন কোন দেশের কোন কোন খেলা সব থেকে বেশি ফেভারিট বা কোন কোন সব থেকে বেশি মানুষ পছন্দ করে থাকে সেটাকে ফুটিয়ে তোলা। লাইক দ্যাট ইন্ডিয়ার হচ্ছে ক্রিকেট, তারপরে কাবাডি, এই জিনিসগুলো। আগে তো কাবাডি খেলতো না। নেক্সট, the Glasgow 2026 Commonwealth Games will be the first edition of the games to include the logo in even the mark. কোথায় হবে? গ্লাসগো। গ্লাসগো 2026 Commonwealth Games will be the first edition games to the include logo in even mark. Who inaugurated the Amrut Biodiversity Park along the NH24 Yamuna floodplain? Lieutenant Governor V.K. Saxena. Lieutenant Governor V.K. Saxena. Who? লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা। এই পরিপ্রেক্ষিতে বলে রাখো লেফটেন্যান্ট গভর্নর কোথায় কোথায় কোন কোন মানে স্টেটে, কোন কোন ইউনিয়ন টেরিটরি, স্টেটেরা ইউনিয়ন টেরিটরিসে দেখা যায়। কি করে লেফটেন্যান্ট গভর্নরের হয়, অ্যাপয়েন্ট করা হয়, কে করেন অ্যাপয়েন্ট, কত বছর পর্যন্ত হওয়া যায় লেফটেন্যান্ট গভর্নর, সমস্ত কিছু পড়ো, সমস্ত কিছু। কারণ লেফটেন্যান্ট গভর্নরের চ্যাপ্টার থেকে হেন কোনো কোশ্চেন থাকে না যে বাদ দেওয়ার মতো আছে। নেক্সট, Amrut Biodiversity Park along NH24 Yamuna floodplains inaugurated by the Lieutenant Governor V.K. Saxena. The newly developed biodiversity park earlier occupied. एक मिनट एक सेकेंड। हेलो हेलो। কি বলছিলাম, দ্য নিউলি ডেভেলপড বায়োডাইভার্সিটি পার্ক আর্লিয়ার অকুপাইড বাই এগ্রিকালচার ল্যান্ড, নার্সারিজ অ্যান্ড সেটেলমেন্টস ইজ নাও equipped with 6 water bodies with a total capacity 225 million liters. The park's landscape is designed to manage storm water, reduce flood risk, and enhance the groundwater recharge through natural filtration. পার্ক ল্যান্ডস্কেপের কি ডিজাইন করা হয়েছে? স্টর্ম ওয়াটার, যেটা গরম ধোয়া বেরোনো যে জলটা, সেটা রিডিউস ফ্লাড রিস্ক অ্যান্ড এনহান্স গ্রাউন্ড ওয়াটার রিচার্জ থ্রু ন্যাচারাল ফিল্টারেশন। কিসের মাধ্যমে এনহান্স করতে হবে? গ্রাউন্ড ওয়াটারটাকে ন্যাচারাল ফিল্টারেশন যেটা হয়ে থাকে সেটার মাধ্যমে। Authorities have introduced jute and reinforced slopes and riverbank grass communities to stabilize flood-prone lands. Introduce কি? jute reinforced slopes, মানে যে স্লোপগুলো হয়ে থাকে, ঢালগুলো, সেগুলোকে জুট রিইনফোর্স করে বানানোর আইডিয়া করা হয়েছে। As part of the restoration of efforts, around 14,500 trees, diverse species including neem, peepal, mango, ashoka have been planted along with 80,000 shrub and 3.21 lakh river grasses. Okay, the Amrut Biodiversity Park is the line other the DDA projects revitalize the Yamuna banks. ভ্যাসেভি যমুনা নদীর যে অবস্থা, তার পাশে যদি এইরকম একটা পার্ক বানানো হয়, ভগবান জানে কতখানি ইমপ্লিমেন্ট করা যাবে। নট আ নেগেটিভ থট, যে কোনো গভর্নমেন্টের থট হলে সেখানে পজিটিভ থটই রাখা উচিত, বাট কখনো কখনো চারদিকের পরিবেশটা দেখে নেওয়াটাও বেটার। প্রতি বছর যে হারে ইন্ডিয়াতে বিশেষ করে
দিল্লিতে যে পলিউশনটা হচ্ছে, যতটা পলিউশন হয়, তো সেখান থেকে যেরকম দূষণ ঘটে থাকে তার পাশে মানে রিভারের যে অবস্থা, সেখানে এইরকম করাটা একটা ইনিশিয়েটিভ নেওয়াটা একটা হাইলি রিস্ক। তো আমাদের যখন কিছু একটা স্কিম আমরা লিখি, সেখানে অলওয়েজ পজিটিভের সাথে সাথে নেগেটিভটাও লিখে রাখা দরকার, ভেবে রাখা দরকার। হ্যাঁ, নেক্সট, হুইচ ফিল্মস হ্যাজ ওন দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড অফ দ্য আইআইএফএ? আইআইএফএ কি হবে? ইন্ডিয়ান ফিল্ম একাডেমি, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি। ডি, লাপাতা লেডিস। ডিল, শয়তান, মাডগোনা এক্সপ্রেস, মাডগাঁও এক্সপ্রেস, কিল, না লাপাতা লেডিস? অপশন ডি ইজ দ্য রাইট আনসার। লাপাতা ladies won the Best Picture Award, the 25th edition of IIFA, 2-day International Indian Film Academy Awards, organized in the Jaipur, March 8, March 9. The Karthikarian won the Best Performance Leading Role Male. বুলবুলিয়া 3 কি বিচ্ছিরি একটা কম্বিনেশন, জানি না কার ভালো লেগেছে, কে দিয়েছে অ্যাওয়ার্ডটা, বাট আই ডোন্ট থিঙ্ক হি ডিজার্ভ। কি জঘন্য একটা অ্যাক্টিং ছিল, মানে অ্যাক্টিং এর থেকে থটটাই তো জঘন্য মুভিটার। কাদের পছন্দ হয়েছে মুভিটা ভগবান জানে। And while Lapata ladies Nitanshi Goyal won the best performance in the leading role female. She deserve, তার বইয়ের কনসেপ্টটা খুব সুন্দর যেটা, বাট যদি ফিমেল আবার দিতেই হতো তাহলে তাকে, এই বইয়ের যে নাম আমার তো মনে নেই, তাকে দিলে আরো বেশি ভালো লাগতো, একজন স্যাটিসফাইড একটা। বা ইয়েও তো পেয়েছে যে জিতু ভাইয়া, তার নাম ভুলে গেছি আমি, যেহেতু কোটা ফ্যাক্টরি যখন দেখতাম তখন থেকে নামটাই মনে আছে, জিতু ভাইয়া। হি ইজ অলসো ডিজার্ভ। কিরণ রাও হ্যাজ দ্য বেস্ট নেম ডিরেক্টর অফ দ্য ফিল্ম লাপাতা লেডিস, রাইট, এটা ডিজার্ভিং। নেক্সট, ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট লিমিটেড অ্যান্ড Inland Waterways Authority of India will develop a state-of-the-art multi-modal logistics park in the which city? Kanpur, Varanasi, Gorakhpur, na Noida? Varanasi. Option B is the right answer, Varanasi. National NHIML and the IWAI linked the development of multimodal logistics park in Varanasi. National Highway Logistics Management and the Inland Waterways Authority, যেটা নাম শর্ট ফর্ম হচ্ছে IWAI, will develop a state-of-the-art multimodal logistics park, Varanasi, Uttar Pradesh. MMLP will be the spread over 150 acres, will be the strategically connected the National Highway 7. তোমাদের কাজ হবে ন্যাশনাল হাইওয়ে 7টা কোন কোন কান্ট্রির বা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে সেটা লিখে নোট ডাউন করে রাখা, কারণ কোশ্চেন ওটাই দেবে, ন্যাশনাল হাইওয়ে 7 এর ইয়েটা কোন কোন স্টেটের উপর দিয়ে গেছে সেটা দেখে রাখা, তাছাড়া আর তেমন কোনো কাজ নেই। আরেকটা কি আছে, দিস পার্ক উইল সিমলেসলি ইন্টিগ্রেটেড দ্য ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর টু দ্য 5.1 কিমি রেলওয়ে লাইন অ্যান্ড দ্য জেনোদপুর স্টেশন, হ্যাঁ, জেনোদপুর স্টেশন। The park will seamlessly integrate the Eastern Dedicated Freight Corridor, যেখান ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডর বলতে যেখান থেকে মাল পণ্য করা হয়, আদান প্রদান করা হয়, সেই করিডর থ্রু দ্য 5 কিমি রেলওয়ে লাইন ফ্রম জগন্নাথপুর স্টেশন, তার কোথা থেকে, জগন্নাথপুর স্টেশন থেকে, এটা 5.1 কিলোমিটারের দূরে অবস্থিত। দিস লোকেশন ইজ অলসো ওয়েল কানেক্টেড দ্য ন্যাশনাল ওয়াটারওয়ে 1. It is only 30 kilometers from the Lal Bahadur Shastri Airport. It is only লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট। লাল বাহাদুর শাস্ত্রী এয়ারপোর্ট নাম শুনলে লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমির কথা মনে পড়ে যায়, যেখানে আইএএস এর ট্রেনিং করানো হয়।
শুধু অনলি আইএস এ যতজন সিলেক্টেড হয় ইউপিএসসি প্রত্যেককেই পাঠানো হয় প্রথমে, ওখানে 6 মাসের ট্রেনিং চলে, সমস্ত কিছু ফিজিক্যালি মেন্টালি মানে এভরিথিং, তাদের যে এতদিন ধরে একটা জার্নি যে একটা হিউজ পার্ট থাকে না, সেটাকে জাস্ট রিফ্লেক্ট করা হয়। দেন তারপর তাদের যে যে ক্যাটাগরিতে পড়ে সেই ক্যাটাগরিতে মানে প্রথমে 6 মাস এটা থাকে যে প্রত্যেকের মানে একটা ফিজিক্যাল কনসেপ্ট রাখা হয় যে তোমাদের এরকম রাখতে হবে, তাদের ডায়েট থেকে সমস্ত কিছু। তারপরে তাদের ধরো যে আইএস যে আইএস থেকে যাবে ওখানে মেনলি, আইপিএস দের পাঠিয়ে দেওয়া হয় বল্লভভাই প্যাটেল একাডেমি, এখানে পাঠিয়ে দেওয়া হয় হায়দ্রাবাদে। তারপরে নাগপুরে চলে যায় আইএফএসরা চলে আসে দিল্লিতে। তো এইরকম যে সমস্ত ডিপার্টমেন্ট যারা আস্তে আস্তে আলাদা হয়ে যায় আফটার 6 মান্থ, বাট প্রথম 6 মান্থ তারা কিন্তু লাবাসনাতেই থাকে। এটা আমি জানতাম, মানে লাবাসনাতে আমি প্রথমে জানতাম সবারই ট্রেনিং হচ্ছে লাবাসনাতে, কিন্তু না, আমার যে রুমমেট ছিল তার দিদির সিলেকশন হয়েছিল আইএসএ। তো তখন আমি শুনেছিলাম যে তারা 2 বোন একসাথে ট্রেনিং মানে পড়াশোনা করতো সামহাউ। দিদি অনেক বছর আগে থেকেই পড়তো, দিদি সিলেকশন হয়ে যায়। অঙ্কিতা কি সামথিং নেম ছিল, রাজস্থানের বাড়ি। Next, the project is expected to create significant investment opportunities and generate employment. এটা কি এক্সপেক্ট করা হচ্ছে যে এটার মাধ্যমে অনেকগুলো কাজের সন্ধান হবে, যেটা প্রত্যেকটা স্কিমেরই একটা টার্গেট থাকে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা। It will be a major boost for the Indian logistics sector. It also improve trade efficiency and infrastructure. It will be a major boost Indian logistics sector. Indian logistics sector জন্য এটা একটা মানে অন্যতম একটা ইকোনমিক বুস্ট যেটাকে বলা হয়, মানে যেটাকে কি বলবো বুস্ট মানে এনার্জি। অ্যান্ড ইট উইল ইমপ্রুভ ট্রেড এফিসিয়েন্সি, যেটা আরো বাণিজ্যিক কার্যকারিতাটা বাড়াবে এবং তার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচারটাও বাড়ানো যাবে। নেক্সট, according to the report of the ICAO, where is the India globally for air pollution in 2024? 4th, 5th, 6th na 7th? 4th, 5th, 6th na 7th? Answer B is the right answer. Answer B is the right answer. 5th. Next, India ranked the globally air pollution in 2024 report by IQAR. Question হবে এটা, র্যাঙ্ক গ্লোবালি ইন্ডিয়ান এয়ার পলিউশনে কত না 2005 র্যাঙ্ক করেছে, 2024 কে পাবলিশ করেছে, বাই রিপোর্টেড বাই IQAR. ইন্ডিয়া ফলোজ দ্য চার্জ। ইন্ডিয়ার পরে কে কে আসছে, চাঁদ, কঙ্গো, বাংলাদেশ, পাকিস্তান। ইন্ডিয়াস লেটেস্ট র্যাঙ্কিং ইন দ্য স্লাইট ইম্প্রুভমেন্ট ফ্রম 3rd spot 2023. India saw a 7% reduction in the PM 2.5 levels in 2024 with an average concentration of 50.6 UGM3 under M3, down 54 UG per M3 the previous year. আগের ইয়ারে কত ছিল 50.6। এটা কিন্তু মেন্স ওরিয়েন্টেড পয়েন্ট, এটা কিন্তু মেন্স ওরিয়েন্টেড পয়েন্ট। মেন্সে এই পয়েন্টটা ইমপ্রুভ করতে হবে, এই পয়েন্ট সম্পর্কে আরো নোট বানাও, এই পয়েন্টটাই মেন্সে ইনক্লুড করতে হবে। মেন্স যখন লিখবে এয়ার পলিউশন, কারণ পলিউশন থেকে একটা কোশ্চেন থাকবে, তার উপর থাকবে গ্লোবাল ইম্প্যাক্ট বা গ্লোবাল ইন্ডেক্সে কিরকম ইয়ে থাকবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, 6 of the top 10 most polluted cities in the world are located in India. 6 top 10 most cities কি কি, প্রথমেই চলে আসবে হয়তো দিল্লির গুরগাঁও, এখানে দেখা যায় বা একদম বলতে না বলতে নিউ দিল্লির PM 2.5 levels remained almost the same in 2024. কোশ্চেন কিন্তু প্রথমে আসে এনভায়রনমেন্ট পলিউশনের একটা কনসেপ্ট দিয়ে, তারপরে দিয়ে দেবে যে কোনো একটা পার্টিকুলার স্থান বা কোনো একটা পার্টিকুলার কিছু একটা রিজন, যে ঝুম কাল্টিভেশন যেটা বলে থাকি আমরা, ঝুম চাষ, তাই তো, বা সেটা কিভাবে এয়ার পলিউশনের সাথে যুক্ত আছে, মানে সেটার উপর কি ইম্প্যাক্ট এয়ার পলিউশনের। মোস্ট ইম্প্যাক্ট কিন্তু এয়ার পলিউশনের হচ্ছে ঝুম কাল্টিভেশন। বিশেষ করে যখন এই
আফটার দিওয়ালির আগে বা দিওয়ালির পরে বলবো না, দিওয়ালির আগেই, কারণ গরমকাল, শীতকালের শুরু, গরমকালের মিডিলে গম চাষটা উৎপাদন হয়ে যায়, গম উৎপাদন হয়ে যায়। গম উৎপাদন হয়ে যাওয়ার পর গমের যে গাছগুলো থেকে শুরু করে, বাজরা যে গাছগুলো থেকে শুরু করে, তখন তারা কি করে, পুরো রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, ওদের যে স্ট্যাপেল ফর্মিং এর যে ইয়েগুলো থাকে, সেগুলো তারা জ্বালিয়ে যে কার্বন ডাই অক্সাইডের যে একটা ইয়ের সৃষ্টি হয়, যে ধোঁয়ার সৃষ্টি হয়, সেগুলোকে কি হয়, তার সাথে আছে আমাদের দিওয়ালিতে যে পরিমাণ, এখন তো অনেক ইয়ে করা হচ্ছে, ল আনা হয়েছে, অনেক রেস্ট্রিকশন করা হয়েছে, সমস্ত কিছু মিলে যে এনভায়রনমেন্টালের 12টাটা বাজিয়ে দেয় দিল্লি গভর্নমেন্টের প্রতিবার দিল্লি ইন্ডেক্স। ইভেন আমি যে কটা বছর দিল্লিতে ছিলাম, প্রত্যেক বছর যে তার মেন রিজন, যখনই দিওয়ালি চলে যায় তারপরে দিল্লিতে ঠান্ডা পড়া শুরু করে, তারপরে শুরু হয় যে ফগ। নর্মালি আমাদের এখানে ফগ কি হয়, যে ফগ তো নয়, ওটা ফগ প্লাস স্মোক, দুটো স্মোক হয়ে যায় দুটো মিলিয়ে। মানে 6টার সময় আমার যখন জিওগ্রাফির ক্লাস থাকতো বাজিরামে, তখন আমি নিজে কিছু দেখতে পারতাম না। মানে শীতকালে 6টা হলে হয়তো 6:15-র মধ্যে আমাদের ক্লাস শুরু হয়ে যেত, আর্লি মর্নিং ক্লাস। তো জিওগ্রাফি ক্লাসে যখন আমরা 6টার সময় যেতাম, ন্যাচারালি আমি কিছু দেখতে পারতাম না, এত অন্ধকার চারিদিকে। 6:15-র সময় শুধু একটুখানি হয়তো আস্তে আস্তে আলো বেরোচ্ছে। ক্লাস শেষ হতো আমাদের 8টা 8:15, তখনও পর্যন্ত যেরকম ধোঁয়া দেখা যায় বা যেরকম কুয়াশা থাকতো, বাইরে বেরিয়ে আমি কিছু দেখতে পারতাম না। মিনিমাম 12টার আগে আমরা, মানে যদি পরিষ্কার আকাশ দেখতে হয় তাহলে বলবো 2টো, আর একটুখানি সানলাইট দেখা যাচ্ছে তাহলে হয় সেটা 12টা। এটা হচ্ছে আফটার দিওয়ালি। যখন খুব ঠান্ডা পড়ে থাকে তখন তো আর কথাই হয় না, মানে 12টার সময় কিছু দেখা যাবে না, সানলাইটটা হয়তো হালকা হালকা পড়ছে। 2টোর সময় একটু ক্লিয়ার সানলাইট দেখা যায়, আদারওয়াইজ আবার ঠিক 4টে 4:30 যেতে না যেতে যেরকম ঠান্ডা তো প্রচুর থাকতো, এটার মেন রিজন দিল্লির যে এয়ার পলিউশন, সেটার মেন রিজন এক তো হচ্ছে এই ঝুম কাল্টিভেশন, আমি যেটা বলে থাকি, পাহাড়ি এরিয়াতে হয়ে থাকে যে স্ট্যাপেল ক্রপ বার্নিং করা, যে ক্রপ বার্নিং এর এটা একটা মেন রিজন। তারপর হচ্ছে তোমার ভেহিকেলের একটা রিজন পলিউশনের জন্য। আমাদের এত পরিমাণ যানবাহন, যেটা প্রাইভেট ট্রান্সপোর্ট একদম এত বেশি, পাবলিক ট্রান্সপোর্টের যারা পার্সোনাল কার থেকে শুরু করে সমস্ত কিছু, তারা পাবলিক ট্রান্সপোর্ট তো খুব একটা নিজেরা ইউজই করে না যারা এসব, সেই ব্যবস্থাটা কমানো। আর তারপরে হচ্ছে এখন যেটা দিল্লিতে, আগে যেমন এখনো তো চলে অডের আর যেটা কনসেপ্টটা, সেই যদি স্টার্ট করে, সেটা যদি চলে তবু একটুখানি বেটার কন্ডিশন আসা যায়। নর্মালি দিল্লিতে যেরকম পলিউশন হয়ে থাকে, অন্যান্য স্টেটের থেকে দিল্লিতে সব থেকে বেশি। এটা একমাত্র যদি ইন্ডেক্স যদি বলা হয় যে এটা ঠিক করার কথা, এক তো কাল্টিভেশন পাঞ্জাব থেকে যেটা শুরু হয় সেটা কমাতে হবে কি করে হোক, আরেকটা ট্রান্সপোর্ট কমাতে হবে, না হলে কিন্তু ইম্পসিবল। আমি যখন ছিলাম, এখনো পর্যন্ত আরো বেশি যে পরিমাণ হয়। আরেকটা যেটা হচ্ছে অ্যান্টি স্মোক, যদি রিসেন্টলি অরবিন্দ কেজরিওয়াল ইয়েও করেছিলেন, এস্টাবলিশও করেছেন, তো অ্যান্টি স্মোক টাওয়ার যেটা আইডেন্টিফাই করবে, সেই টাওয়ার বসানোর ব্যবস্থা করেছে। স্টার্ট হয়েছে কিনা জানি না, আমি যে বছর চলে আসছি সেই বছরই তো শুনেছিলাম এস্টাবলিশ হয়েছে। তো তখন থেকেই তো এইরকম কিছু ব্যবস্থা নিয়ে নেওয়া খুব দরকার, না হলে দিল্লিতে যে পরিমাণ পলিউশন হয়ে থাকে সেই পরিমাণ কমানো যাবে না। যতই ওখানে বলুক না কেন যে আতশবাজি করো, শব্দবাজি ইয়ে করবে না, কিন্তু আছে রেস্ট্রিকশন প্রচুর আছে, ততটা মানা হয় না, প্রপার দিল্লিতেই হয়ে থাকে। আদারওয়াইজ দিল্লির সাউথ দিল্লি বলো না, তারপর হচ্ছে দিল্লি সারাউন্ডিংস এরিয়াগুলোতে, সেগুলোতে খুব একটা মেনটেন করা হয় না। ইনকেস সাকেত এরিয়া এসব জায়গাতে কিন্তু এখনো পর্যন্ত শব্দবাজি আমি যখন দেখছিলাম। নাও ডেজ আই ডোন্ট নো। নেক্সট, নিউ দিল্লি's PM 2.5 levels remained almost the same. IQ Air reviewed the data from 40,000 air quality in monitoring the station across 138 nations. Only 12 countries, regions, territories meet the WHO's annual PM 2.5 guideline of 5 UG per M3. In 2000,
2024, 17% cities met the WHO PM 2.5 guideline, a rise from 9% in the 2023. Air pollution in India cuts life expectancy but an estimated 5.2 years. Air pollution in India cuts life expectancy কত না 5.2 years. Severe pollution was particularly bad in northern India, especially in January and October. আমি একটু আগে কি বললাম? Severe pollution is particularly in northern India. বেশিরভাগটাই আসছে নর্থ ইন্ডিয়া থেকে। আরেকটা কি, বদলি হিমাচল প্রদেশ রিপোর্টেড আ মান্থলি অ্যাভারেজ 165 on UG per M3 PM 2.5 in January. Air quality in Manipur sharply worsened in October 2024. এটা হচ্ছে আজকের এইটুকুই লাস্ট। এরপরে আরো কোশ্চেন আছে, বাট সেই কোশ্চেনগুলো আমি কালকে আবার করিয়ে দেবো। ওকে, next, how many years has been imposed on the Awami Action Committee and Jammu and Kashmir Ittihad UI Muslim by the central government? 2 years, 3 years, 4 years, 5 years. Answer D, 5 years. Jammu and Kashmir Ittihad না করিয়ে দিই, যতটা করা যায়। এইটা কি দিয়েছে এখানে, আমি তখন দেখছিলাম ইউএপি, অত এক্সপ্লেনেশন পড়া দরকার। নেক্সট, how long will India become the world's largest Web3 developer hub? Web3 developer hub, world largest, কত বছর লাগবে তাও? 2028 মধ্যে ইন্ডিয়া became the Web3 developer hub এ পরিণত হবে। নেক্সট, এক্সপ্লেন করে দিচ্ছি। ইন্ডিয়া বিকাম দ্য ওয়ার্ল্ড, এই কালারটাই সব থেকে ভালো ফুটবে, তাও তো সাদা সাদাই লাগছে না, পিপিটি ফরম্যাটই চেঞ্জ করতে হবে। ইন্ডিয়া Web3 ল্যান্ডস্কেপ রিপোর্ট হ্যাজ বিন রিলিজ বাই দ্য Harshid Emergent. As per the report, India will emerge a global leader Web3 developers by 2028. India has registered rapid growth in this field with over the 4.7 million developers joined GitHub in 2024. India has emerged as the second largest base crypto developers globally. As per the report, 45.3% Indian Web3 developers are actively contributing coding, 29.7% focus on the bug fixes, and 22.4% are engaged in the documentation. The main field of the development Indian Web3 talent includes gaming, non-fungible tokens. আগের দিন একটা ইয়েতে পড়াচ্ছিলাম, non-fungible tokens is a Bitcoin and cryptocurrency are also included in that point. Decentralized finance and real world assets, RWAS. Hackathons remain the popular entry point of the developers. এইটাও কিন্তু আমি আগের দিন পড়িয়েছিলাম একটা কোশ্চেনে, হ্যাকাথনস কি, the developers. The number of the Web3 firms increasing with partnership with universities. India also ranks third globally Web3 startup founders. More than 1,200 startups are operating in this sector. Okay, third rank startup. So, who became the first woman to win the Ramsar Award wetland wise? Key D, Jayashree Venkatasan was the first Indian to be honored. For your kind information, UPSC main target হবে রামসার ওয়েটল্যান্ডের যে ইয়েটা আছে, লিস্টটা আছে, রামসার ওয়েটল্যান্ডের যে লিস্টটা আছে সেটাই ইউপিএসসির মেন টার্গেট। তাই জন্যই কোশ্চেনটা ফাইন্ড আউট করা, কে কে ইনক্লুড আছে, তার যে লিস্ট আছে না, 20টা না কতগুলো রামসার সাইট, ইন্ডিয়ার কতগুলো সাইট আছে, সেই সাইডের মানে রামসার সাইটে ইন্ডিয়ার নাম কতগুলো নাম রয়েছে, এটা হচ্ছে এর মেন টার্গেট। She is one of the 12 women change workers in the world of wetlands. Jayashree is famous for her dedication to preserving India's wetlands, particularly the Palikarni Marsh in Chennai. Which place? Palikarni Marsh in Chennai. Jayashree has been recognized under the wise use of the wetlands category. She has not only safeguarded wetlands but also mentored a new generation female conservation.
Next, which of the following statements is corrected about one nation one port? অনেক দিন আগেকার কোশ্চেন এটা। India's agricultural production reached record high in 2024 to 25. The estimated Kharif food grain production is approximately 664 lakh metric tons, while the Rabi food grain production is estimated to be more than 645 lakh metric tons. Which above statement is correct? Answer C, both 1 and 2. Question point, key point, Rabi and Kharif crop. কোথায় কোথায় হয়ে থাকে, তারপরে কি কি, আর হচ্ছে লাস্টে কি দিয়ে দেবে, ইন্ডিয়ার প্রোডাকশন রেট কত, এই দুটো পয়েন্টটাকে মুখস্থ করো। বা অনেক সময় রাবি আর খারিফ ক্রপের ডেফিনেশনও দিয়ে দেয়। যেরকম আজকাল ইউপিএসসি কোশ্চেন কিছু ডেফিনেশন হয়তো দেবে না, কিছু একটা ফসল দিয়ে সেটা বলে দেবে ইটস ইনক্লুড রাবি ক্রপ, ইদার ইটস ইনক্লুড অর নিদার ইজ নট ইনক্লুড, যেরকম কোশ্চেন ওরা যেরকম আজকাল কোশ্চেনের ইয়ে দিয়ে দিচ্ছে। মেজর এগ্রিকালচার ক্রপস এর মধ্যে পড়েছে কিন্তু, তারপরে দিচ্ছে 2024-25 have been released by their estimates agriculture farmers welfare. The estimated Kharif food grain production approximately 64 lakhs metric tons, while the Rabi crop grain estimated 645 lakh crops. Okay, Rabi is the rice production estimated দিয়ে দিচ্ছে। যদি জিওগ্রাফির কোশ্চেন দেয়, যদি সেখানে রাইস প্রোডাকশনের উপর কোশ্চেন দেয়, অনেক সময় দিয়ে থাকে রাবি ক্রপের উপর, তখন তুমি এই পয়েন্টটা লিখতে পারো রাইস প্রোডাকশন কত হয়েছে রাবি ক্রপের। ওকে, তারপরে দ্য প্রোডাকশন অফ আওয়ার গ্রাম এস্টিমেটেড 35.11 lakh metric tons and 115.35 lakhs metric tons. হুইট প্রোডাকশন দিয়ে দিচ্ছে এখানে, এই টনসের, এত টনস মনে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না, তো মিনিমাম লিখে রাখবে যে এই প্রোডাক্টগুলোর ইনক্রিজ হয়েছে, উৎপাদন কাল্টিভেটে প্রোডাকশন বেশি হয়েছে। মিলেট এস্টিমেটেড এত, অ্যান্ড দ্যাট মিলেট রবি estimated 38.81 lakh tons. Cotton is estimated 250 lakh balls. Sugarcane production and estimated eto. Sugarcane also ethanol. Which country is the second largest weapon importer in the world after Ukraine? India. Largest importer, হ্যাঁ সেটাই, largest weapon importer India. After second largest importer, কত না, second largest importer Ukraine in the world. As per the data, the Stockholm International Peace Research Institution. কোশ্চেনটা আর দেখার দরকার নেই, কে কত পেলো ব্যাস। কাদের রিপোর্ট ওয়াইজ 4 মানলাম আমি 3খানা, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। স্টার্টটা খুব জঘন্য হলো না? এর থেকে ভালো হবে না। কি দিচ্ছে না, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, ইউক্রেনের, ইউক্রেন না, কার ডেটা অনুযায়ী না, স্টকহোম ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ ইনস্টিটিউট, Ukraine was the largest importer of major arms in the world 2020 to 24 period. স্বাভাবিক, রাশিয়া আর ইউক্রেনের ওয়ারের প্রচুর ইয়ে করেছে। In this period, India was the second largest arms importer. India mainly imported the arms from both Russia and France. কার থেকে? Russia and France. The largest share of the Indian arms importers, 36%, came from Russia. It has declined from the 2015 to 19, 72%, and 55% হচ্ছে 15 থেকে 19 সালে, আর 72% হচ্ছে 10 থেকে 14 সালে। For the first time since 1990 to 1984, China is out of the list, the top 10 arms importer. চায়না কিন্তু 1990 থেকে 94 সালে চায়না ইজ আউট অফ দ্য লিস্ট। চায়না কিন্তু আর ইম্পোর্ট করে না, চায়না এখন নিজেরটাই নিজে বানায়, যেটা এখন ইন্ডিয়া টার্গেট করছে, যার জন্যই বলা হচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, যেটার জন্যই বলা হচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট, কারণ মেক ইন ইন্ডিয়া প্রজেক্টে এটা চলছে। তারপরে arms imports by Pakistan grew by 61% between 2015 to 2019.
and 2020 to 24. পাকিস্তান grew কত imports করেছে 61% between 15 to 19 and 24. European arms import overall grew by 155% in this period. US share is the global arms export reached 43%, while Russia's exports fell by 64%. US export করছে, US এর কত বেড়েছে না 43% আর রাশিয়ার এক্সপোর্ট কমে গেছে, সেটা হচ্ছে 64%. রাশিয়া ডেলিভার মেজর আর্মস 33 কান্ট্রিজ, মেজর আর্মস যেগুলো মানে যেটা আমরা বলে থাকি মেজর কাজে লাগে, অনেক গুরুত্ব, কোথাও কি 33টা কান্ট্রিতে করে থাকে 20 থেকে 24 সালের মধ্যে, হুইচ 2/3 ওয়েন্ট টু ইন্ডিয়া, যার 2/3 ভাগ আছে ইন্ডিয়াতে, 1% যায় 17% যায় চায়নাতে, অ্যান্ড কাজাকিস্তানে যায় 11%. ইন্ডিয়াতে আসে 38% সব থেকে বেশি, তারপরে যায় হচ্ছে চায়না 17% অ্যান্ড কাজাকিস্তানে যাচ্ছে 11%. ওকে, নেক্সট. Recently, PM Modi was awarded the Grand Commander of the Star Key and Key, the Indian Ocean, which country? Mauritius. একটু আগেই পড়িয়েছি, এক্সপ্লেন আমি আর দিতে পারছি না. Central Homeopathy Research Council and which university signed the Memorandum of Memorandum? Aryabhatta Knowledge University, Nalanda Open University, Chanakya National Law University, Adams University. Answer D. Homeopathy Research দিয়ে দিয়েছে এখানে, অ্যাডামাস. হেডকোয়ার্টার আর সিচুয়েটেড নিউ দিল্লি. এটার মেইন রিজন কি হতে পারে? চ্যান্সেলর অফ দ্য অ্যাডামাস ইউনিভার্সিটি তো ওয়েস্ট বেঙ্গল আসবে, অ্যাডামাস ইউনিভার্সিটি ইন ওয়েস্ট বেঙ্গল. হ্যাঁ, এই যে সমিতি রে. This move marks a key development of the interdisciplinary research. It will promote the scientific progress the homeopathy through the joint efforts, knowledge sharing. Partnership shows the shared commitment driving innovation in alternative medicine. It also focuses the evidence-based practice focused. The collaboration is expected to strengthen the academic partnership. It will enable to joint research and enhance the integration homeopathy and mainstream healthcare. CCRH is the leading research body under the Ministry of Ayush. এই যে CCRH Research Ministry of Ayush, আয়ুষের আন্ডারেই পড়ছে. The council conducts the vital research in homeopathy. It collaborates with global institution of various projects. The headquarters of the council situated in New Delhi. ব্যাস, 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট, আর কিছু নেই. SpaceX of Airtel and Musk shared bring a Starlink high-speed internet in the which country? India. Airtel আর এলন মাস্কের রিসেন্টলি একটা করা হয়েছিল Starlink high-speed internet, যেটা সাইন করা হয়েছে, এটা কার সাথে না? ইন্ডিয়া, এয়ারটেল কোম্পানি, ইন্ডিয়া. নেক্সট, বলেই দিয়েছি এখানে সমস্ত কিছু. Agreement has been signed telecom major Airtel with the Elon Musk SpaceX. কালকে পড়াচ্ছিলাম না সুনিতা উইলিয়ামসের SpaceX, যা মানে তার নাম হচ্ছে এলন মাস্কের যে SpaceX, বাট যেটা করে এসছে সেটা হচ্ছে SpaceX ড্রাগন ক্যাপসুল যেটার নাম দিয়েছে. The agreement signed in India subjected to SpaceX receiving the authorization to sell Starlink in India. Airtel and SpaceX will explore offering the Starlink equipment in Airtel's retail stores and proving Starlink services the Airtel business customers. They will also look opportunities to connect communication, school, health centers, among others, even the most rural parts of India. এটা তাদের টার্গেট. স্বাভাবিকভাবে সব জায়গায় যখন 5G টাওয়ার কিন্তু সব জায়গায় এখনো যায় না এয়ারটেলের. This collaboration enhance the ability bring world class high speed broadband to even the most remote parts of India, ensuring that every individual business and community had reliable internet. Starlink provides the high speed low latency internet to users all over the world. As the world's first largest satellite constellation using the Earth orbit, Starlink provides
broadband internet capable, supporting the streaming, online gaming, video calls and etc. Internet consultation operated by Starlink Services LLC subsidiary SpaceX. SpaceX began launching the Starlink satellite 2019 স্যাটেলাইটস কবে থেকে SpaceX শুরু করেছে 2019 থেকে। তারপরে কি দিচ্ছে, হু অ্যাটেন্ড দ্য মরিশাস ন্যাশনাল ডে সেলিব্রেশন 2005, আইএনএস ইম্ফল। আইএনএস কলকাতা বলে কিছু নেই নাকি? আইএনএস ইম্ফল পার্টিসিপেট দ্য মরিশাস ন্যাশনাল ডে সেলিব্রেশন। ইন্ডিয়ান নাভাল শিপ পোর্ট লুইস, কোথায় গেছিল? পোর্ট লুইস, পোর্টটার নাম, ক্যাপিটাল অফ পোর্ট লুইস, মরিশাসের ক্যাপিটাল। For is the first arrival country's 57th National Day celebration. Visit worship continues a long-standing tradition. Participation of Indian naval ship and the aircraft National Day, further strengthening the strong maritime. Strong maritime is the between the two countries. India and Mauritius যে between the two countries, the maritime যে সমুদ্র সংক্রান্ত আর্মি যারা নেভি তাদের মধ্যে। During the celebration, Imphal contributed the marching contingent, a naval band and a helicopter for the ceremonial flypast to the National Day Parade, the Champs de Mars. Parade at কোথায় হয়েছিল? Champs de Mars. Apart from its the role National Day celebration, Imphal stay in Port Louis from March 10 to 14 includes the several bilateral program aimed at enhancing defense cooperation. Imphal, the third of the 4 project 15B Visakhapatnam class. এইটা হচ্ছে কোশ্চেন। ইম্ফলের ডেফিনেশন বা ইম্ফলের ক্যাটাগরি। কিসের প্রজেক্ট? 4th project 15B Visakhapatnam class indigenous destination was commissioned the December 2023. ব্যাস এটুকুই। তারপরে which 2 new schemes to the girl child Tripura were announced by the Union Health Ministry Jagat Prakash Nadda? बेटी बचाओ बेटी पढ़ाओ एंड सुकन्या समृद्धि योजना, मुख्यमंत्री बालिका समृद्धि योजना, मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना, कन्या शिक्षा प्रवेश उत्सव, बालिका समृद्धि योजना, लडली लक्ष्मी योजना ना धन लक्ष्मी योजना। ऑप्शन बी मुख्यमंत्री बालिका समृद्धि योजना एंड मुख्यमंत्री कन्या आत्मनिर्भर योजना। बार बार बोलছি ওমেন্স চাইল্ড সমস্ত কিছুর উপরে কিন্তু শর্ট নোট বানাও না, শর্ট নোট বানালে কিন্তু হবে না। 2 new schemes for Tripura girl child, কার না ত্রিপুরা রাতে লঞ্চ করা হয়েছে। Declared Union Health Ministry Jagat Prakash Nadda. These 2 new schemes the Tripura government are for girl children. The state named the Mukhyamantri Balika Samriddhi Yojana and Mukhyamantri Kanya Atmanirbhar Yojana. Nadda made the announcement while addressing a huge gathering Swami Vivekananda Maidan to celebrate completion of 2 years of BJP-led Tripura. Under the Mukhyamantri Balika Samriddhi Yojana, it involves the deposit a bond 50,000 by the government in the name of every girl born in below poverty line. ব্যাস একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম, বিলো পভার্টি লাইন 50,000 বন্ড তাদের দেওয়া হবে যারা বিলো পভার্টি লাইন, মানে যেটা প্রতিদিন তাদের খরচা, রুরাল এরিয়াতে যারা প্রতিদিন 27 টাকার খরচা করতে পারে না, আর আরবান এরিয়াতে যাদের ক্যাটাগরি হচ্ছে ₹33, মানে 33 টাকার উপরে ইনকাম কম, কম ইনকাম, তারা পড়বে বিলো পভার্টি বিপিএল এর ক্যাটাগরিতে। ঠিক আছে। ফ্যামিলি ইন ত্রিপুরা অন রিচিং দ্য এজ অফ 18, কত? তাদের 18 বছর পর, 18 বছর হলে তারা এই ফেসিলিটিটা পাবে। দ্য গার্ল উইল গেট বন্ড উইচ উইল হ্যাভ এ ম্যাচুরিটি ভ্যালু, কত না 8 to 10 লাখ, যার ভ্যালু ম্যাচুরিটি যখন হবে তারা সেটা 8 থেকে 10 লাখ টাকা পাবে। আন্ডার দ্য মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, ইনিশিয়ালি দ্য টার্গেট সেট আপ টু প্রোভাইড স্কুটিজ as the top 100 girl students in the higher secondary examination batch. এটা একটা ফালতু স্টেপ। তো provide the scooties of the 100 girl students in the higher secondary examination. 100 জন মেয়েকে দেওয়া হবে, টপ 100 জন মেয়েকে দেওয়া হবে যারা 100 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস করবে, তাদেরকে অন্য কিছু কাজটা করতে পারতো, স্কলারশিপ দিতে পারতো, বেচারাগুলো পয়সা নিয়ে ভালো কোনো কলেজে ভর্তি হতে পারতো। স্কুটি দিয়ে তাদেরকে কোনো কাজ নেই, আজকাল সবার বাড়িতে স্কুটি থাকে এবং কোথাও না কোথাও হলে সেকেন্ড হ্যান্ড হলেও সে কিনে নিতে পারে। তো যেটা দরকার পড়ে কোনো একটা ভালো ইনস্টিটিউশনে অ্যাডমিশন থেকে শুরু করে সমস্ত জায়গাতে পড়াশোনার দিকে খরচা করা দেখা। যেমন আমাদের মুখ্যমন্ত্রী যাদের এবছর যারা ট্যাব পেয়েছে তারা তো
আধে কি আধা আমার নিজের দেখা, বিফোর যখন ট্যাব পেলো তারপরে কেউ আর টেস্ট পরীক্ষাতে দিতে আসেনি। তো এইরকম কিছু ফালতু গভর্নমেন্ট যখন স্টেপ নিয়ে থাকে তখন এটা ক্রিটিসাইজ করতেই হয়, কোনো কাজের কাজ লাগে না। However, under revise the provision of the scheme, scooties will now be awarded 140 meritorious girl student for all boards. বেকার একটা স্কিম। নেক্সট লাস্ট কোশ্চেন আজকের মতো, which organization have launched nationwide campaign to boost financial literacy? SEBI, IRDI, RBI and National Center কি দিচ্ছে? launch nationwide campaign boost financial literacy. ফিনান্সিয়াল লিটারেসি বুস্ট করার জন্য কারা কারা ক্যাম্পেইন লঞ্চ করেছে? RBI and National Center for Financial Education, Ministry of Finance and Niti Aayog, na NABARD and SIDBI. Answer B is the right answer. দিয়ে দিচ্ছি। National wide the campaign boost financial literacy launched by RBI and National Center for the Financial Education. Aim কি? Financial Literacy Center leading banks set up to facilitate camps for various target groups, যেমন যে RBI कहता है campaign, RBI कहता है it's a campaign name, a multimedia multilingual initiative promoting financial literacy and safe ব্যাংকিং প্র্যাকটিসেস। আমাদের যেমন কিছু কিছু যারা আমার বাবা মা থেকে যারা একদমই খুবই কম এটিএম ফেটিএম ইউজ করতে পারে বা সামহাও এখন যেহেতু ফোনে সমস্ত কিছু, তো লোকজনদের উল্লু বানানো, যদি একটা পাতি বাংলা কথা বলতে গেলে লোকজনদেরকে উল্লু বানানো, তাদের মতো লোকজনদেরকে খুব ইজি। তো তাদেরকে ফিনান্সিয়াল লিটারেসি দেওয়ার জন্য, তাদেরকে ফিনান্সিয়ালের কিছু নলেজ রাখার জন্য যে এইগুলো কোনো ইয়ে নেই, বা তোমাকে ফোন করে যদি কেউ ভয় দেখে তোমাকে এত টাকা দিতে হবে নাহলে তোমার ব্যাংকে যা টাকা উঠে যাবে, এইরকম কিছু ভয় যাতে না পায় মানুষজনকে জন্য আরবিআই যে ক্যাম্পেইনটা নিয়েছে সেটা হচ্ছে আরবিআই कहता है ক্যাম্পেইন। আরেকটা দিচ্ছে কি মাস মিডিয়া ক্যাম্পেইন অর্গানাইজিং। আজকাল ফোন করলেই যাকেই আমরা ফোন করি না কোনো কানে অল টাইমে আমরা এটা শুনতে পাই, ওই যে সাবধান বলে বড় একটা কেউ যদি আপনাকে এরকম করে থ্রেট দেয়। তো এই যে মাস মিডিয়া ক্যাম্পেইনটা, এটা হচ্ছে মাস মিডিয়া ক্যাম্পেইন অর্গানাইজিং টু স্প্রেড দ্য ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস অ্যামং অল এজ গ্রুপস। ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস মেসেজ, ইটস আ ফেম, শর্ট ফর্ম ফেম, ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস মেসেজ। कि ना a booklet developed by the RBI which standardizes content for various target groups including the senior citizen, meet the requirements of general audience for the financial awareness, the important banking aspect. ব্যাংকিং অ্যাসপেক্টসে ব্যাংকের যাতে তোমাকে খুব বোকা না বানাতে পারে, তোমাকে কেউ ভুলভাল ইনফরমেশন দিতে না পারে, তার জন্য একটা ফেম বলে একটা বুকলেট ডেভেলপ করেছে, যেটা সমস্ত কিছুতে তাদের মিট সিটিজেন রিকোয়ারমেন্টসে কি কি লাগতে পারে সমস্ত কিছু সেখানে এনরোল করা হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন অ্যান্ড সেন্টার ফিনান্সিয়াল লিটারেসি ইনিশিয়েটিভ, কারা কারা এটা ইনিশিয়েটিভ করছে, মানে কাদের উদ্যোক্তা দ্বারা এটা? ন্যাশনাল সেন্টার ফর ফিনান্সিয়াল এডুকেশন অ্যান্ড সেন্টার ফর ফিনান্সিয়াল লিটারেসি ইনিশিয়েটিভ অর্গানাইজিং দ্য ফিনান্সিয়াল এডুকেশন প্রোগ্রাম পার্সন বিলো 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ 60 ইয়ার্স অফ এজ। 18 থেকে 60 বছরের মধ্যে প্রত্যেকে এটার প্রোগ্রামটার ইনক্লুড করতে পারবে, পার্টিসিপেট করতে পারবে, যারা এই ফিনান্সিয়াল লিটারেসির এই সংক্রান্ত তথ্য জানতে চাই। প্রত্যেকেরই জানা দরকার, প্রত্যেকেরই সেফ থাকা দরকার ফিনান্সিয়াল লিটারেসির জন্য। আজকের মতো এইটুকুই, কালকে এরপরে আরো কোশ্চেন আছে। আমি যেহেতু অনেকদিন মাঝখানে কোশ্চেন হয়নি কারেন্ট অ্যাফেয়ার্সের, তো সেই জন্য অনেক কোশ্চেন জমে গেছে, তো সমস্ত কিছু কোশ্চেন নিয়ে কালকে আবার আসবো। তোমরা কেউ পার্টিসিপেট করো না, এটা একটা ব্যাড লাগে, জানি না, হয়তো পড়ানো ভালো লাগে না। চলো আজকের